আসসালামু আলাইকুম। সবাইকে আজকে কুনিয়া কোচিং কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা আজকে আমার ক্লাসে জয়েন করেছেন, প্লিজ দয়া করে আমাকে একটু কাইন্ডলি জানাতে হবে যে আপনারা আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না এবং আমার ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না। তো ঝটপট আপনারা যারা আজকের ক্লাসে জয়েন করেছেন সবাই একটু যে যার মতো করে আমাদের প্রোফাইলগুলোতে একটু শেয়ার করবেন এবং আমার সাথে কমেন্ট করবেন, বিষয়গুলোতে পার্টিসিপেট করবেন। আশা করি আজকে সুন্দর একটা ক্লাস হবে এবং এইটা আপনার সাধারণ জ্ঞানের যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সকল পরীক্ষায় আপনার সর্বোচ্চ সাপোর্ট হিসাবে কাজ করবে আজকের যে টপিকগুলো আমি আলোচনা করব। তো আমিও আমার যে ফেসবুক আছে আমি এখানে শেয়ার দিচ্ছি, আপনারাও আপনাদের নিজ নিজ ইয়েগুলোতে শেয়ার দেন। দেন আমরা আমাদের ক্লাসগুলো মূল পর্বে যাব। অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা করবেন যাতে আপনি ভালো কিছু পেয়ে যান। প্লিজ একটু যারা আজকের ক্লাসে জয়েন করেছেন আমাকে একটু কমেন্টে জানান যে আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না। এটা এটা কি যারা জয়েন করেছেন একটু সবার সাথে একটু আমরা পরিচয় হতে চাই। কে কোথায় থেকে আমার এই ক্লাসটা শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন। সবাই নিজ নিজ জায়গা থেকে কমেন্ট করবেন। আমরা আজকের যে মূল আলোচনা সেই আলোচনা খুব দ্রুত শুরু করব। আমি সাথে রয়েছি মোত্তালিব মিহির জিকে সিরিজের রাইটার এবং আমি চেষ্টা করব আপনাকে খুব সহজভাবে আন্তর্জাতিক বিষয়বলির আজকে যে পৃথিবীর পরিচিতি আছে এবং এশিয়া মহাদেশ এই বিষয়টা আমরা পড়ানোর চেষ্টা করব। তো আমি আপনাদের সাথে আমিও ক্লাসটা শেয়ার করতেছি, আপনারা যারা জয়েন করেছেন একটু শেয়ার করেন। আচ্ছা, ওকে, অনেকে আমার সাথে জয়েন করেছেন। আমরা মূল আলোচনাতে যাব। আমরা মূলত আলোচনা করব আন্তর্জাতিক পার্ট 1-এ পৃথিবীর পরিচিতি। তো আমরা সবাই জানি যে পৃথিবীতে সৌরজগৎ রয়েছে, তাই না? তাহলে পৃথিবীতে যে সৌরজগৎ রয়েছে যেটা 1540 সালে কোপার্নিকাস আবিষ্কার করেছিল, এই সৌরজগতের মোট 8টা গ্রহ রয়েছে। আমরা জানি যে 8টা গ্রহ রয়েছে, এর মধ্যে একটা গ্রহের নাম হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবীতে মূলত 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর নিয়ে মানে 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর রয়েছে। তো 7টি মহাদেশগুলো আমরা আজকে আপনাকে এমনভাবে দেখাবো যে আপনি এরপরে ভৌগোলিকভাবে আপনারা অনেকেই ম্যাপ পড়তে গেলে যেটা হয়, আপনারা ম্যাপটা মনে রাখতে পারেন না যে কিভাবে পড়তে হবে। কারণ আমরা ক্লাসগুলোতে যখন আমরা সরাসরি অথবা অনলাইনে ক্লাসগুলো বলি তখন আমরা কিন্তু অবশ্যই বলি সাধারণ জ্ঞানের মজাটাই মূলত ম্যাপের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ম্যাপ যদি না জানা থাকে তাহলে আমরা কিন্তু অনেকেই সাধারণ জ্ঞানের মূল বিষয়গুলো ধরতে পারি না। তাহলে ম্যাপ যদি আমাদের জানা থাকে তাহলে দেখবেন আমরা খুব সহজেই ইজিলি আমরা আন্তর্জাতিকের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারবো। যেমন পৃথিবীর অবস্থান, মানে পৃথিবীতে যে দেশগুলো রয়েছে স্বাধীন দেশ, 195টা স্বাধীন দেশ রয়েছে। এই স্বাধীন দেশগুলোর অবস্থান কোন মহাদেশ কার পাশে রয়েছে। আচ্ছা, পৃথিবীতে প্রায় 48টা সাগর রয়েছে। তারপরে হচ্ছে আপনার 248টার মতো সাগর রয়েছে। পৃথিবীতে 5টা মহাসাগর রয়েছে এবং আমরা জানি পৃথিবীর মোট আয়তনের 70.9% জল এবং 29.1% রয়েছে স্থল। তাহলে আমরা যদি ভৌগোলিকভাবে ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া থাকি তাহলে অবশ্যই কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা খুব ভালো করার সম্ভাবনা রয়েছে। আমরা পরের স্লাইডে চলে যাব, পৃথিবীর পরিচিতি। তো আমরা আগেই বলেছি যে পৃথিবী হচ্ছে সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ অবস্থার দিক দিয়ে, সূর্য থেকে অবস্থার দিক দিয়ে। এই পৃথিবীতে মহাদেশ আছে কতটা? 7টা মহাদেশ রয়েছে এবং 5টা মহাসাগর রয়েছে। 7টা মহাদেশগুলো কি কি আমরা একটু সেগুলোকে আপনাদের দেখাতে পারি। আচ্ছা, পৃথিবীতে যে মোটামুটি 7টা মহাদেশ আছে এগুলো আমি একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে এশিয়া মহাদেশ, যেখানে স্বাধীন দেশ আছে 44টি। 2 নম্বর হচ্ছে ইউরোপ মহাদেশ, যেখানে স্বাধীন দেশ রয়েছে 48। 3 নম্বর হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা পৃথিবীর আয়তনে 2য় বৃহত্তম মহাদেশ, যার স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 54টি। উত্তর আমেরিকা মহাদেশ
আমরা জানি যে আমেরিকাতে দুইটা মহাদেশ আছে, উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো উত্তর আমেরিকার দেশ আছে কতটা? 23টা। দক্ষিণ আমেরিকাতে কতটা দেশ আছে? 12টা। ওশেনিয়া মহাদেশ, যার আরেক নাম অস্ট্রেলিয়া মহাদেশ, এই ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 14টা। আর এন্টার্কটিকা নামে একটা মহাদেশ রয়েছে যার স্বাধীন দেশের সংখ্যা 0। ওকে, আমরা এখানে দেখেন আমরা এশিয়া মহাদেশটাকে বলে কিছু পরিচিতি কিছু জিনিস দেওয়া আছে। আনুমানিক বয়স হচ্ছে 4600 মিলিয়ন বছর বা 460 কোটি বছর পৃথিবীর অবস্থান। বলছে পৃথিবীর পরিধি 40,066 কিলোমিটার বা 25,000 বর্গ মাইল হচ্ছে পৃথিবীর পরিধি। ব্যাসার্ধ দেওয়া আছে। এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো জানা থাকলে ভালো। আচ্ছা, নিচের তথ্যগুলো ইম্পর্টেন্ট আছে। পৃথিবীতে মোট মানে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ, রাইট? যে 7টা মহাদেশ রয়েছে এদের মধ্যে আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় মহাদেশের নাম এশিয়া মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, কাইন্ডলি আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু মেনশন দিবেন, কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো পৃথিবীটা এমন সুন্দর করে আমরা বুঝতে পারবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ম্যাপটা পড়লে খুব ইজিলি আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন বাংলাদেশের পাশে ভারত আছে, তার পাশে কে আছে পাকিস্তান, তার উপরে কে আছে আফগানিস্তানের উপরে কে রয়েছে, অথবা ধরেন পোল্যান্ড কোথায় আছে, পোল্যান্ডের পাশের দেশকে, রাশিয়ার পাশে কে কে আছে। পুরা পৃথিবী আপনার নখদর্প হবে। আজকের পরে আন্তর্জাতিকে আপনি এখানে আপনার ঘরে বসে চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন এই দেশটা এই দেশের পাশে আছে। ফলে যাদের আন্তর্জাতিক অথবা যাদের সাধারণ জ্ঞান নিয়ে অনেক আগ্রহ কাজ করে আজকের ক্লাসটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে যাদের জানার জন্য আগ্রহ রয়েছে তাদেরকে মেনশন দিবেন এবং ক্লাসটা তাদেরকে শেয়ার করতে বলবেন বিভিন্ন গ্রুপে। ওকে, তো এখানে আমরা কিছু জিনিস দিয়েছি, যেমন পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 230, পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 230, এটা একটা কথা। কিন্তু এগুলোকে আমরা কাউন্ট করি না, আমরা মূলত কাউন্ট করি পৃথিবীতে স্বাধীন দেশ আছে কতটা। তাহলে পৃথিবীতে স্বাধীন দেশ আছে মূলত 195টা, দেখেন। এবং পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। 2011 সালের 9 জুলাই স্বাধীনতা লাভ করেছিল সুদান নামক মুসলিম দেশ থেকে। ওকে, জাতিসংঘের এর মধ্যে 195টা দেশের মধ্যে, এই 195টা দেশের মধ্যে এখানে জাতিসংঘভুক্ত দেশ রয়েছে, জাতিসংঘভুক্ত এখানে দেশ রয়েছে 193টি। এবং 193টি দেশের মধ্যে এখানে কিন্তু 2টা স্বাধীন দেশ, কিন্তু তারা জাতিসংঘের সদস্য নয়। একটা দেশের নাম হচ্ছে কসোভো, আরেকটা দেশের নাম হচ্ছে, একটা দেশের নাম কসোভো, আরেকটা দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে এই 2টা রাষ্ট্র রয়েছে যারা পৃথিবীতে কিনা স্বাধীন রাষ্ট্র বা জাতিসংঘের মানে সদস্য নয়। কারণ জাতিসংঘ হচ্ছে পৃথিবীর একটা মাদার অর্গানাইজেশন, পৃথিবীর সর্ববৃহৎ অর্গানাইজেশন। তার এই সদস্য নয় 2টা রাষ্ট্র, একটা কসোভো, একটা ভ্যাটিকান সিটি। ওকে, পরে বলছে যে এখানে দেখেন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। আমরা জানি যে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই চাঁদেই মূলত আমাদের রয়েছে শান্ত সাগর, যাকে ইংলিশে বলা হয় সি অফ ট্রানকুয়ালিটি বা ট্রানকুয়াল, চাঁদে রয়েছে। এবারে পৃথিবীতে দেখেন এখানে আমরা কিন্তু দিয়েছি আপনার যে পৃথিবীতে দেখেন এখানে মোটামুটি আমরা মহাসাগর দিয়েছি 5টা। তো পৃথিবীতে মহাসাগর রয়েছে 5টা। তো আমরা সেই 5টা মহাসাগর একটু দেখব। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে প্রশান্ত মহাসাগর পৃথিবীতে রয়েছে। এটা আমরা ম্যাপে একটু পরে দেখব। এই প্রশান্ত মহাসাগর, যেটা কিনা ত্রিভুজের মতো মহাসাগর, আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে বারবার প্রশ্ন আসে পৃথিবীর ত্রিভুজ আকৃতির মহাসাগর কোনটি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবং এইটা পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং গভীরতম এই প্রশান্ত মহাসাগর, যার গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ভর্তি পরীক্ষায় বারবার আসে মারিয়ানা ট্রেঞ্চ। ওকে, এরপরে 2 নম্বরটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা খুব ইম্পর্টেন্ট একটা মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এটা দেখতে অনেকটাই বাংলা ডান্সের মতো এবং এইটা 4টা মহাদেশের মাঝখানে একটা মহাসাগর। আমরা একটু পরে দেখাবো যে ইউরোপ এবং আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে একটা মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যার গভীরতম স্থানের নাম হচ্ছে পোর্টো উইলিয়ামস অথবা নায়ার্স। এই জায়গাগুলো ভর্তি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষা অথবা কম্পিটিটিভ এক্সামগুলোতে, নার্সিং, মেডিকেল সব জায়গাতেই মাঝে মাঝে দেখবেন চলে আসে যে আটলান্টিকের গভীরতম স্থানের নাম কি। সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি। ওকে, 3 নাম্বার হচ্ছে
তিন নম্বর মহাসাগরের নাম হচ্ছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর, মহাসাগর 3 নম্বর হচ্ছে ভারত মহাসাগর। তাহলে এই ভারত মহাসাগর, এই যে 3 নম্বর ভারত মহাসাগর রয়েছে, এই ভারত মহাসাগরের গভীরতম জায়গাটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। ভারত মহাসাগরের গভীরতম জায়গার নাম হচ্ছে সুন্দর ট্রেন্স। তাহলে এইটাও বারবার আসে, কেননা বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী একটা দেশ, কিন্তু বঙ্গোপসাগর কিন্তু ভারত মহাসাগরের উপরে আরেকটা মহাসাগর, আরেকটা সাগর, এই জন্য বঙ্গোপসাগর, এটা উপসাগর, কারণ ভারতেরই একটা, ভারত মহাসাগরের ভিতরে আরেকটা সাগর, এই জন্য বঙ্গোপসাগর একটা উপসাগর। তো আমরা কিন্তু আলটিমেট বঙ্গোপসাগরের তীরবর্তী একটা রাষ্ট্র। আর বঙ্গোপসাগরটা আছে আবার কার সাথে? ভারত মহাসাগর। অর্থাৎ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে মূলত পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা। হ্যাঁ, 10 ডিগ্রি অক্ষরেখা অথবা 10 ডিগ্রি চ্যানেল দ্বারা ভারত এবং বঙ্গোপসাগরকে পৃথক করেছে। তাহলে আমরা যেহেতু নিকটবর্তী, এই জন্য ভারত মহাসাগরের যে গভীরতম জায়গা সুন্দর ট্রেন্স, এটা বারবার পরীক্ষায় আসে। 4 নম্বর আমরা যদি বলি দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এটা পৃথিবীর সর্বদক্ষিণে যে সাগরগুলো, পানিগুলো রয়েছে সেগুলো দক্ষিণ মহাসাগর। এবং পৃথিবীর এটাকে দক্ষিণ মহাসাগরকে আরেকটা নাম বলে, কারণ আমরা জানি যে জনশূন্য মহাদেশ বলা হয় অ্যান্টার্কটিক বা অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা যেখানে রয়েছে সেখানে কিন্তু চারপাশে পানি যেগুলো রয়েছে ওই পানিগুলোই দক্ষিণ মহাসাগর, যার ফলে দক্ষিণ মহাসাগরকে অ্যান্টার্কটিক মহাসাগরও বলা হয়েছে। আর পৃথিবীর পঞ্চম যে মহাসাগরটা রয়েছে, পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর, তার নাম হচ্ছে উত্তর মহাসাগর। এই উত্তর মহাসাগর, এটাকে আরেক নাম বলা হয় আর্কটিক মহাসাগর। উত্তর মহাসাগরকে বলা হয় কি? আর্কটিক মহাসাগর। এই জন্য বলা হয় আর্কটিকদের সাথে সবচেয়ে বড় সীমানা রয়েছে কাদের? আপনারা যারা ক্লাস করতেছেন একটু কমেন্টে জানাবেন যে উত্তর মহাসাগরের আরেক নাম আর্কটিক মহাসাগর, আর্কটিক মহাসাগর। তাহলে আর্কটিকদের সাথে সবচেয়ে বৃহত্তম সীমানা রয়েছে পৃথিবীর কোন দেশের? যারা ক্লাস করতেছেন একটু কমেন্টে আমাদের জানাবেন। তাহলে এই গেল পৃথিবীতে 5টা মহাদেশ এবং একটা প্রশান্ত, একটা আটলান্টিক, একটা ভারত, দক্ষিণ মহাসাগর এবং উত্তর মহাসাগর। আসলে পৃথিবীর যে এগুলো দেওয়া রয়েছে কিছু জিনিস, এই যে দেখেন পৃথিবীর গভীরতম স্থান, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটাই পৃথিবীর গভীরতম স্থান, যেটাকে বলছে মারিয়ানা ট্রেঞ্চ। ওকে, নেক্সট আমরা একটু যাব, এটা এই পাশে চলে আসছে। ওকে, এই যে দেখেন আমরা এরপরে চলে আসছি, দেখেন পৃথিবীর পরিচিতিতে আপনাদের আমরা এখনই দেখাবো যে খুব সুন্দর করে আপনি আপনার খাতাতে নিয়ে কিভাবে ম্যাপটা পড়ানো যায়। আমরা এখানে দেখেন দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা দেখেন এই জায়গাটা, এটা জুম করা যায় কিভাবে? আচ্ছা দেখেন, তাহলে আমরা যে কোনো মানচিত্রকে যদি আমরা আচ্ছা আমরা এই যে মানচিত্র রয়েছে আমরা আজকে আমাদের দেখাবো। দেখেন পৃথিবীর যতগুলো মানচিত্র আছে এটাতে আপনি একটা জিনিস করে নেবেন, সেটা হলো উপরের দিকটাকে, এটাকে বলে আমরা উত্তর। উপরের দিকটা আমরা বলি উত্তর, এটা মাথায় রাখবেন। পৃথিবীর যে কোনো মানচিত্র, এটা মানচিত্র করার ক্ষেত্রে আপনি মানচিত্রটা নেবেন, উপরের দিকটাকে ধরে নেবেন উত্তর, এবং যে নিচের পাটটা আছে এই নিচের পাটটাকে ধরে নেবেন দক্ষিণ। নিচের পাটটাকে যেটা আছে এটাকে ধরবেন দক্ষিণ। হাতের যে বাম পাশ আমাদের রয়েছে এটাকে ধরবেন আপনি পূর্ব, বাম পাশটাকে আপনি ধরবেন পূর্ব, আর এই যে ডান পাশ রয়েছে আমাদের এটাকে ধরবেন আপনি পশ্চিম। তাহলে দেখেন আমাদের এই যে দিক গণনার বিষয়টাও কিন্তু এভাবেই আসে যে আমাদের উপরের দিকে হচ্ছে উত্তর, নিচের দিকে হচ্ছে দক্ষিণ, হাতের ডান পাশটা হচ্ছে পূর্ব, বাম পাশটা হচ্ছে পশ্চিম। তাহলে এইভাবে আপনি মানচিত্র নেওয়ার পরে প্রথমে দেখবেন এই জায়গাতে একটা টান দিবেন, এই জায়গাটাতে একটা টান দিবেন, দিলে এরকম টানটা হবে। আপনি এই যে জায়গাটাতে আমরা পানি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আটলান্টিক মহাসাগর।
আটলান্টিক মহাসাগর। তাহলে আপনি আপনার খাতায় এভাবে দাগাবেন আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগরে দেখেন এখানে গুরুত্বপূর্ণ 5টা দ্বীপ ছিল, সেই দ্বীপগুলো কিন্তু নাই ম্যাপে, কারণ ওইভাবে ম্যাপটা আমরা একটু লেখার জন্য নিয়েছিলাম। এখানে 5টা দ্বীপ আছে। একটা দ্বীপের নাম হচ্ছে সেন্ট হেলেনা, তারপরে সেন্ট হেলেনা, তারপরে হচ্ছে সেন্ট রুবেন দ্বীপ। কারণ আমরা এই 2টা দ্বীপের ইতিহাস ভালো করে জানি। একটা হচ্ছে সেন্ট হেলেনা, তো আমরা সেন্ট হেলেনা, তাহলে আমরা যে একটা দ্বীপের নাম জানি সেন্ট হেলেনা, এর ইতিহাসটা আমরা বলবো। 2 নম্বর হচ্ছে সেন্ট রুবেন দ্বীপ, হ্যাঁ, সেন্ট রুবেন দ্বীপ। তাহলে এখানে এই 2টা দ্বীপ কিন্তু এখানে রয়েছে। তাহলে সেন্ট হেলেনার সাথে আমরা সবাই জানি যে নেপোলিয়ন বোনাপার্ট জড়িত সেন্ট হেলেনার সাথে। কারণ নেপোলিয়ন বোনাপার্ট যখন 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন, তখন 100 দিন উনি শাসন ক্ষমতায় ছিল। এরপরে তিনি ওয়াটারলু যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটন, ব্রিটেনের যে সেনানায়ক ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হয়ে তাকে এই আটলান্টিক মহাসাগরের দক্ষিণে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয় এবং দীর্ঘ 6 বছর নির্বাসন শেষে 1821 সালে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন। আরেকটা হচ্ছে সেন্ট রুবেন দ্বীপ। আমরা জানি পৃথিবীর একজন মানবাধিকার কর্মী, অথবা ওনাকে বলা হয় যে মানে ওনার অনেকগুলো বিষয়তে আছে, যিনি নাগরিক অধিকার আন্দোলনের সাথে জড়িত, নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলাকে কিন্তু 1962 সালে আজীবন কারা দেওয়া হয়েছিল এবং 1964 সালে ওনাকে আজীবন যখন উনি কারাবাস করা হয় 1962, আর আজীবন কারা দেওয়া হয়েছে 1964 সালে। তা উনি কৃষ্ণাঙ্গ অর্থাৎ নাগরিক অধিকার আন্দোলন করার জন্য ওনাকে এই আজীবন কারা দেওয়া হয়েছিল। তখন ওনাকে কিন্তু সেন্ট রুবেন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। উনি সেন্ট রুবেন দ্বীপে দীর্ঘ 27 বছর কারাজীবন ভোগ করা শেষে 1990 সালের 11 ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করেছিলেন এবং এই 11 ফেব্রুয়ারি কিন্তু নেলসন ম্যান্ডেলার মুক্তি দিবস হিসাবে পালন করা হয়। তাহলে এই বিখ্যাত দ্বীপে তিনি 27 বছর তিনি করেছেন। নেলসন ম্যান্ডেলা তো এই সেন্ট হেলেনা দ্বীপ থেকে মুক্তি শুধু লাভ করেনি, এই দ্বীপ থেকে মুক্তি লাভ করার পরে সারা পৃথিবীর মানুষকে তিনি মুক্তি দিয়েছেন। কারণ সাদা আর কালো অর্থাৎ ব্ল্যাক আর শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের যে বৈষম্য, এদের মধ্যে যে শাসনের যে একটা শোষণ, এই শোষণ থেকে তিনি মুক্তি দিয়েছেন। এবং পরবর্তী দক্ষিণ আফ্রিকাতে তিনি 1994 সালে দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ প্রথাকে বা অ্যাপারথাইডকে তিনি বিলুপ্ত করে দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন 1994 সালে নেলসন ম্যান্ডেলা। 1999 সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন। তার আগে উনি কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় 1997 সালে 25 মার্চ বাংলাদেশে তিনি এসেছিলেন। তাহলে এই 2টা দ্বীপ যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আছে এই আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরে আমরা আগেই বলেছি গভীরতম জায়গার নাম হচ্ছে পোর্ট উইলিয়ামস অথবা নায়ার্স। হ্যাঁ, তাহলে আটলান্টিক মহাসাগর থেকে যদি দেখেন আমরা যদি একটু ডানে যাই, হ্যাঁ ডানে অর্থাৎ পূর্ব দিকে যাই, তাহলে এখানে আমরা একটা মহাদেশ পাবো। এই মহাদেশটার নাম ভাইয়া ইউরোপ। মহাদেশটার নাম হচ্ছে ইউরোপ মহাদেশ। দেখেন এখানে ইউরোপ মহাদেশ আছে। এই ইউরোপের দেশ রয়েছে, স্বাধীন দেশ রয়েছে 48টি। দেখেন এইখানে যে সাগরটা আছে, এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর এবং এই ভূমধ্য সাগর এইটুকু জায়গার মধ্যে 48টা স্বাধীন দেশ আছে। দেখেন এরা কিন্তু খুব কাছাকাছি ছোট ছোট রাষ্ট্র এখানে অনেকগুলো, কারণ পৃথিবীর আয়তনে 6ষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে এই ইউরোপ মহাদেশ। কিন্তু এখানে খুব ছোট ছোট রাষ্ট্রগুলো রয়েছে, আয়তনে খুব ছোট, কিন্তু পাওয়ারের দিক দিয়ে কিন্তু তারা অনেক বেশি শক্তিশালী এবং তাদের রিসোর্স কিন্তু অনেক বেশি শক্তিশালী। কারণ তারা একটা সময় এই নৌপথগুলোকে ব্যবহার করে সারা পৃথিবীটাকে দখল করে রেখেছিল। যেমন ব্রিটিশরা প্রায় 60টির মতো দেশে উপনিবেশ স্থাপন করেছিল। আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই জায়গাগুলো সব ব্রিটিশদের উপনিবেশ ছিল। আফ্রিকাতে উপনিবেশ ছিল, এইদিকে এইখানে তাদের উপনিবেশ ছিল, ওই জায়গাগুলোতে এই দিকে তাদের জায়গাগুলোতে উপনিবেশ ছিল। ফলে এই দেশগুলো কিন্তু ছোট হলে কি হবে, এরা কিন্তু সারা পৃথিবীটাকে শাসন করেছে। এখানে কয়েকটা অঞ্চল রয়েছে, যেমন আমরা যদি বলি এই যে আইসল্যান্ড,
এই যে নরওয়ে, হ্যাঁ, এই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এখানে আছে ডেনমার্ক, এই জায়গাগুলোকে বলা হয়েছে উত্তরের যে রাষ্ট্রগুলো এগুলোকে বলা হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এবং দেখেন এখানে একটা সাগর রয়েছে বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরের যে তীরের তিনটা দেশ আছে, দেখেন এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এগুলোকে বলা হয়েছে বাল্টিক রাষ্ট্র। তাহলে এখানে ইউরোপের টোটাল আমরা পড়াবো, ইউরোপের যখন আপনাদের ক্লাস থাকবে ইউরোপে ইনশাল্লাহ পড়াবো, আমরা এখানে 5টা অঞ্চল বলতে পারি। সর্ব উত্তরে আছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, তারপর আছে বাল্টিক অঞ্চল, এখানে আছে ইউরোপের পর্বত অঞ্চলগুলোকেই বলা হয় বলকান, এই পাহাড়ের দেশগুলোকে বলা হয় বলকান অঞ্চল আছে। দেখেন ইউরোপের সর্বশেষ পার্ট হচ্ছে এই জায়গাটা, এই পাশটাকে বলা হয়েছে ককেশাস অঞ্চল। দেখেন এখানে আছে কৃষ্ণ সাগর, যে কৃষ্ণ সাগরকে নিয়ে মারামারি, আর এখানে আছে হচ্ছে কাস্পিয়ান সাগর। তাহলে এই কৃষ্ণ সাগর আর কাস্পিয়ান সাগর এই দুইটা জায়গাকে নিয়ে, মূলত এই দুইটা জায়গাকে নিয়েই কিন্তু এই মাঝখানে যে জায়গাটা আছে এটাই হচ্ছে ককেশাস। এখন রাশিয়া এত বড় একটা রাষ্ট্র, কিন্তু তার বাণিজ্যের সবচেয়ে বড় পথ কিন্তু এই জায়গাটা, এই কৃষ্ণ সাগর। ফলে কৃষ্ণ সাগরকে নিয়ে তার যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের ফলেই কিন্তু 2014 সালে রাশিয়া কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার করার জন্য এই কৃষ্ণ সাগরের তীরবর্তী দেখেন এই কৃষ্ণ সাগরের তীরবর্তী এখানে একটা জায়গা আছে, দ্বীপ রয়েছে, এই দ্বীপটার নামই হচ্ছে ক্রিমিয়া। এই ক্রিমিয়া দ্বীপটা দখল নেয় এবং পর্যায়ক্রমে রাশিয়ার সাথে ইউক্রেন, এই যে দেশটা আছে ইউক্রেন যেটা ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ, এই দেশের সাথে তার কিন্তু একটা সংকট আরও বেশি বাড়তে থাকে। একটা পর্যায়ে 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া কিন্তু ইউক্রেনকে আক্রমণ করে বসে, ফলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমানে যুদ্ধ চলমান। তাহলে আমরা এখানে ইউরোপ মহাদেশ দেখতে পেলাম। ইউরোপ মহাদেশের পরে আমরা এখানে দেখব যে ভূমধ্য সাগর আছে, এই জায়গাটা হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে এই যে জায়গাটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ভূমধ্য সাগরের এইখানে একটা পথ রয়েছে, এই পথ এখানে যে ছোট একটা পথ রয়েছে এটাকেই বলা হয়েছে সুয়েজ খাল, হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয়। সুয়েজ খালকে বলা হয়েছে হাইওয়ে টু ইন্ডিয়া, কেননা এই যে ইন্ডিয়ান ওশেন থেকে এই দিক দিয়ে জাহাজগুলো এই দিক দিয়ে এই ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে এই দিকে চলে আসে, ফলে এটাকে বলা হয়েছে হাইওয়ে টু ইন্ডিয়া, সুয়েজ খালকে। এটা বাণিজ্যের অত্যন্ত জরুরি একটা ওয়ে বাণিজ্যের জন্য। ফলে এই জলধার বা এই জায়গাগুলোকে নিয়ে পৃথিবীর দেশগুলোকে ব্যাপক পরিমাণ পলিটিক্সে জড়িয়েছে। অন্যদিকে এখানে একটা পথ রয়েছে ইরানের এখানে, তো এই জায়গাটা নিয়ে সংকট রয়েছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। তো এই হলো ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ 48টা দেশ আছে। ইউরোপের নিচে আমরা দেখেন এখানে যে ইউরোপের নিচে যে মহাদেশটা আছে এর নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। পৃথিবীতে সবচেয়ে বেশি স্বাধীন দেশ রয়েছে, প্রায় 54টি দেশ রয়েছে এই আফ্রিকা মহাদেশে, 54টি দেশ রয়েছে। আমরা এই আফ্রিকার উত্তরে দেখেন 6টা দেশ আছে, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট এবং সুদান। এই 6টা দেশকে কিন্তু বলা হয়েছে উত্তর আফ্রিকার দেশ, এবং এদেরকে এই 6টা উত্তর আফ্রিকার এবং 6টা দেশের কিন্তু মূলত জ্যামিতিক সীমারেখার দেশ বলা হয় বা জিওমেট্রিক্যাল কান্ট্রিজ বলা হয়। আমাদের কম্পিটিটিভ এক্সামে বারবার প্রশ্ন আসে জিওমেট্রিক্যাল কান্ট্রিজ অথবা জ্যামিতিক সীমারেখার দেশ কোন মহাদেশে পাওয়া যায়, সেটা কিন্তু উত্তর আফ্রিকার 6টা দেশকে বলা হয় উত্তর আফ্রিকাতে পাওয়া যায়। এরপরে দেখেন এই যে দেখতে গরুর শিংয়ের মতো, এই যে এরকম হর্ন, হ্যাঁ, দেখতে গরুর শিংয়ের মতো, এই জায়গাটাকেই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বলা হয় হর্ন অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার শিং। হর্ন মানে শিং, আফ্রিকা মানে আফ্রিকার শিং। দেখেন এখানে 4টা দেশ আছে, একটা দেশে এখানে আছে একটা দেশ, এই দেখেন একটা দেশের নাম হচ্ছে ইথিওপিয়া, ইরিত্রিয়া, একটা হচ্ছে জিবুতি, আর একটা হচ্ছে সোমালিয়া। তাহলে ইথিওপিয়া, ইরিত্রি, জিবুতি, সোমালিয়া, এই যে 4টা দেশ রয়েছে, এই 4টা দেশকেই কিন্তু বলা হয়েছে হর্ন অফ আফ্রিকা। দেখেন আফ্রিকার একমাত্র শিল্পোন্নত দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে এই দক্ষিণ সুদানের মধ্যে আবার কিন্তু আফ্রিকার একমাত্র শিল্পোন্নত দেশ এবং ধনী দেশ বলা হয় সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার মধ্যে কিন্তু 2টা স্বাধীন দেশ আছে, এই একটা এবং এই একটা। এই 2টা রাষ্ট্র দক্ষিণ আফ্রিকার ভিতরে থাকার ফলে এই রাষ্ট্রটাকে বলা হয়েছে ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র আছে কয়টা? আপনারা যারা ক্লাস করতেছেন একটু কমেন্টে জানাবেন পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি।
একটা রাষ্ট্র আমি বলে দিলাম, সাউথ আফ্রিকা, যার মধ্যে দুইটা স্বাধীন রাষ্ট্র আছে, একটা হচ্ছে লেসোথো আর একটা হচ্ছে সোয়াজিল্যান্ড, যেটার বর্তমান নাম হচ্ছে কিংডম অফ ইসওয়াতিনি। তাহলে এই ইউরোপ মহাদেশ গেল, এরপরে হচ্ছে আফ্রিকা মহাদেশ। আপনারা যখন ম্যাপে পড়বেন তখন এই অঞ্চলগুলো ধরে ধরে পড়বেন। প্রথমে উত্তর আফ্রিকার 6টা দেশ পড়বেন, কি কি? ইজিপ্ট, লাইবেরিয়া, তারপর হচ্ছে তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো এবং সুদান। তারপরে পূর্ব এশিয়ার হর্ন অফ আফ্রিকার 4টা দেশ পড়বেন, পশ্চিমের দেশগুলো পড়বেন, এরপর মধ্যেরগুলো পড়বেন এবং শেষে দক্ষিণ আফ্রিকার সাথে যে দেশগুলো আছে এগুলো পড়বেন। দেখবেন আপনার কাছে ম্যাপ একদম ইজি, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন সাউথ আফ্রিকার ভিতরে 2টা দেশ আছে, একটা হচ্ছে লেসোথো আর একটা কিংডম অফ ইসওয়াতিনি। আচ্ছা, কিংডম অফ ইসওয়াতিনির ওপরেই যে দেশটা রয়েছে তার নাম জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম যে দেশের বিপক্ষে জয়লাভ করে, টেস্ট সিরিজ জয়লাভ করে, সেগুলো দেশের নাম হচ্ছে জিম্বাবুয়ে। এরপরে আছে জিম্বাবুয়ের সাথে আছে জাম্বিয়া, কারণ জিম্বাবুয়ে আর জাম্বিয়া এই 2টা ভূখণ্ড একত্রে ছিল। আচ্ছা, এরপর দেখেন ওখানে আছে মোজাম্বিক, তিউনিশিয়া, কেনিয়া, এই জায়গাগুলো আপনি দেখবেন পূর্বের দেশগুলো বলতে পারবেন। এবং আফ্রিকাতে 6টা দ্বীপ রাষ্ট্র আছে ভাইয়া। একটা রাষ্ট্রের নাম হচ্ছে মাদাগাস্কার, যার রাজধানী অনেক কিউট, নাম হচ্ছে আন্তানানারিভু। এখানে আরও 3টা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলো এখানে দেওয়া নাই। একটা রাষ্ট্রের নাম হচ্ছে মাদাগাস্কার বললাম, আর একটার নাম হচ্ছে এখানে আছে কমোরোস, হ্যাঁ, রাজধানী হচ্ছে মরনি। আর একটার নাম হচ্ছে মরিশাস, রাজধানী হচ্ছে পোর্ট লুইস, মরিশাস। আরেকটা দেশের নাম আছে সিচেলিস, হ্যাঁ, সিসেলিস। তাহলে এই 4টা, তাহলে আমরা বলবো আফ্রিকার, ভারত মহাসাগরে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কয়টা? 4টা রাষ্ট্র, মাদাগাস্কার, কমোরোস, মরিশাস, সিচেলিস, এটা হলো সিসেলিস, এটা হচ্ছে কমোরোস, আর এটা হচ্ছে মরিশাস। তার মধ্যে এই যে 2টা রাষ্ট্র সিচেলিস এবং মরিশাস, এই 2টা রাষ্ট্র কিন্তু ভারত কিন্তু এখানে দ্বীপ কিনে নিয়েছে। এবং এখানে 80 থেকে 90% মানুষই কিন্তু ভারতীয় এই মরিশাসের। এই জন্য যখন নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিল তখন একটা প্রশ্ন আসছিল, ভারত মহাসাগরের কোন দ্বীপ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সরাসরি মূলত ভারতের প্রধানমন্ত্রীর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? ভাই, এই রাষ্ট্রের নাম হচ্ছে মরিশাসের যিনি প্রেসিডেন্ট তিনি উপস্থিত ছিলেন। ইভেন প্রশ্ন আসছে, বাংলাদেশের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জাতির জনক, ওনার কিন্তু নামে এই মরিশাসে কিন্তু একটা রাস্তার, মরিশাসে কিন্তু ওনার নামে একটা জায়গা নামকরণ করা হয়েছে, ওখানে সড়কের নাম। তাহলে যাই হোক, এইখানে এই 4টা রাষ্ট্র আমরা পড়লাম। তাহলে আমরা ইউরোপে আগে বলেছি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের 5টা দেশটা আগে পড়ে নিব, এরপরে বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলো পড়বো, বলকান অঞ্চলের দেশগুলো আমরা 11টা দেশ রয়েছে সেগুলো পড়বো, এরপরে ককেশাস অঞ্চলের 3টা দেশ পড়বো। এরপরে দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, আপনি ইউরোপ মহাদেশের ছোটস্থ দেশগুলো বলতে পারবেন কার পাশে কি আছে। এরপরে বললাম আফ্রিকা মহাদেশ। এরপর আসেন, দেখেন পৃথিবীর বিশাল আকৃতির একটা দানব আকৃতির একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটাকে বলা হচ্ছে রাশিয়া, যার আয়তন 1,70,72,200 বর্গ কিলোমিটার উইকিপিডিয়ার মধ্যে। তাহলে ভাই, এই রাষ্ট্রটার এশিয়া মহাদেশের 3 ভাগের 1 ভাগ আয়তন এই একটা রাষ্ট্রের। কিন্তু এই রাষ্ট্র এত বড় হলে কি হবে? এই রাষ্ট্রের আমাদের মতো এত উর্বর এদের অনেক কিছু নাই, এদের শুধু গম হয় আর ন্যাচারাল কিছু গ্যাস আছে, সম্পদ আছে, সেগুলো দিয়ে এই রাষ্ট্রটা চলে। ইভেন এটা এই কারণে এই রাষ্ট্রটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাষ্ট্রটা যখন এই ইউক্রেনের সাথে, এই যে ইউরোপের 2য় বৃহত্তম আয়তনের দেশ হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়েছে, আমরা মনে করি যে পুতিন মার খাচ্ছে বা পুতিন মারতেছে, ভালোই হচ্ছে, কিন্তু আলটিমেট না। আমরা ক্ষুদ্র রাষ্ট্রগুলো, আমরা হচ্ছে 3য় বিশ্বের দেশ, তো আমরা গরিব দেশগুলো, পৃথিবীতে যেখানেই সংকট তৈরি হোক, ওই সংকটটা শুধু ওই রাষ্ট্রের নয়, বৈশ্বিকভাবে আমাদেরও সংকট। ফলে এই যুদ্ধের ফলে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ওকে, তাহলে এই রাশিয়া, যেটা আয়তনে শুধু এশিয়া মহাদেশ অথবা ইউরোপ মহাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীন দেশ, দানব আকৃতির দেশ। দেখেন একটা মহাদেশ, দেখেন ইউরোপ যে মহাদেশ আছে দেখাই যাচ্ছে না, এক রাশিয়া দখল করে নিয়ে রাখছে পুরো পৃথিবীর অর্ধেক ভূখণ্ড। এবং আরও ভয়ঙ্কর ঘটনা হচ্ছে 1991 সালের পূর্বে এই রাশিয়াটা আরও 14টা দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন নামে একটা রাষ্ট্র গঠন ছিল। তখন এই জায়গাগুলো এর সাথে ছিল, এই জায়গাগুলো এর সাথে ছিল, অর্থাৎ এই রাষ্ট্রটা আরও ভয়ঙ্কর আকার ছিল। পরবর্তী 1991 সালে 15টা রাষ্ট্র স্বাধীন হলে রাশিয়া একটা মূল ভূখণ্ড ঠিক রেখে বাকি 14টা রাষ্ট্র স্বাধীন হয়। তাহলে ভাইয়া,
এইখানে আমরা যে ইউরোপ মহাদেশ থেকে এই যে এখানে যেটা জায়গাটা আছে এই জায়গাটা থেকে পার হলে একটা মহাদেশ পাচ্ছি, দেখেন এই মহাদেশটার নাম হচ্ছে যে মহাদেশ, এটা হচ্ছে আমাদের নিজেদের মহাদেশ। অর্থাৎ রাশিয়ার নিচে, আমি যদি বলি রাশিয়ার নিচে যে মহাদেশ এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশে টোটাল 44টা রাষ্ট্র রয়েছে, 44টা রাষ্ট্র রয়েছে এবং 5টা অঞ্চল রয়েছে। সেগুলো কি কি? সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ফার ইস্ট এশিয়া, মিডল এশিয়া এবং এটা আমরা বলি মিডল ইস্ট বা পশ্চিম মানে মধ্যপ্রাচ্য। তাহলে 5টা অঞ্চল মিলে টোটাল 44টা এশিয়ার স্বাধীন দেশ রয়েছে। তাহলে দেখেন আমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে ইউরোপে গিয়েছিলাম, ইউরোপের নিচে যে মহাদেশটা পেয়েছি তার নাম আফ্রিকা। আচ্ছা, ইউরোপ বরাবর পৃথিবীর দানব আকৃতির দেশের নাম কি? রাশিয়া। রাশিয়ার নিচের মহাদেশটার নাম কি ভাইয়া? এশিয়া মহাদেশ। আমরা কিভাবে পড়তে হবে এগুলো আরও ডিপে যাব। দেখেন এশিয়ার এখানে একটা রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রটার নাম হচ্ছে ইন্ডিয়া। এর সাথে দেখেন এর পেটের ভিতরে আমরা একটা রাষ্ট্র আছি বাংলাদেশ, কারণ বাংলাদেশের 92% ভূখণ্ড কিন্তু এই ইন্ডিয়ার পেটের ভিতরে রয়েছে। ফলে আমরা পলিটিক্যালভাবে যাই করতে চাই না কেন এদের কিন্তু বড় একটা প্রভাব থাকে আমাদের উপরে, এবং এটা অস্বীকার করার মতো কিছু নেই। দেখেন ওরা যদি ওই পাশে যে এই জায়গাটা আছে, এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে মুরগির, হ্যাঁ মুরগির মাথা, আর এটা হলো মুরগির বডি। এই জন্য এইখানে যে গলাটা আছে এটাকে বলে চিকেন নেক। তাহলে মুরগি যদি গলাটা দেয় বা বডির সাথে চাপ দেয় আমরা কিন্তু ভিতরে চলে যাব। যাই হোক, ইন্ডিয়াকে আমরা যত কিছুই করি অ্যাভয়েড করি, যা কিছু করি না কেন, যত খেলাধুলায় মানে ইন্ডিয়া হেরে গেলেই মনে হয় আমরা আমাদের জয় কি আলটিমেট, এগুলো যাই করি না কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদের 92% ভূখণ্ড কিন্তু আমাদের অর্থাৎ আমাদের চারদিকে, একদিকে তো বঙ্গোপসাগর, 3 দিকে প্রায় 92% ভূখণ্ড নিয়ে আসে, আর মাত্র 8% ভূখণ্ড নিয়ে আসে মিয়ানমারের সাথে। তাহলে এই ইন্ডিয়া এবং সাউথ এশিয়া তথা এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়ার একটা বড় প্রভাব রয়েছে। ইন্ডিয়াকে কিন্তু আমরা আমাদের দেশগুলো থেকে যখন পৃথিবীর এই জায়গাগুলো পশ্চিমের দেশগুলোতে আসে তখন কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে চিনে না, তখন বলে সাবকান্ট্রি ইন্ডিয়া 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 চিনে, ইন্ডিয়া চিনে, ও ইন্ডিয়ার পাশে, ও ও আই নো। তখন কিন্তু তারা কিন্তু আমাদের জাতির পিতা বলেন বা জাতিজনক বলেন বা অন্যগুলো এগুলো কিন্তু ওইরকম চিনে না এই জায়গাগুলোর মানুষ। এরা ইন্ডিয়াটাকে চিনে, এরা সাউথ এশিয়ার দেশ বললে ইন্ডিয়াকে চিনে, ইন্ডিয়া পাকিস্তানটাকে চিনে, বাকি রাষ্ট্রগুলোকে খুব বেশি চিনে না এই দিকের মানুষগুলো। আমরাও তো অনেকেই আছি শিক্ষিত মানুষ, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, যদি এখন এই যে একটা দেশ আছে ক্যামেরুন, তাহলে অনেকেই নামই শুনি নাই, ও ক্যামেরুনে কী হয় না হয় আর এক লাইনও বের হবে না। তাহলে আমরাও একটা ছোট রাষ্ট্র ক্যামেরুনের মতো, ফলে আমাদের নিয়েও এই ধনী দেশগুলোর এত মাথা ব্যথা নেই, ওই যে জানে না অতটা আমাদের। এখন আমরা যদি শিক্ষিত হই, বইয়ের বিশ্বে বিভিন্ন জায়গাতে কন্ট্রিবিউশন করি, আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের দেশটাকে আরও উন্নত জায়গায় নিয়ে যাব, বিশ্বের কাছে আমরা নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে পারবো। ওকে, এই ইন্ডিয়ার নিচে ভাইয়া যে মহাসাগরটা আছে তার নামই হচ্ছে ভারত মহাসাগর। তাহলে ভারতের নিচে যে মহাসাগর আছে, পানিগুলো আছে, এটাকে বলে ভারত মহাসাগর। তাহলে দেখেন একটা মহাসাগর পেয়েছি আটলান্টিক, আরেকটা মহাসাগর আমরা কি পেলাম? ভারত মহাসাগর। দেখেন এশিয়ার দক্ষিণ অঞ্চলকেই বলা হয়েছে ওশেনিয়া। দেখেন এই ওশেনিয়া মহাদেশের এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রায় 14টা দ্বীপরাষ্ট্র রয়েছে, হ্যাঁ 14টা দ্বীপরাষ্ট্র রয়েছে। তাহলে এই এশিয়ার দক্ষিণ অঞ্চলকেই কথা নেব। চেতন হ্যাঁ
আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, প্লিজ একটু ওয়েট করবেন। আচ্ছা, ওকে। তাহলে এই দেখেন, আমরা ইন্ডিয়ার নিচে যে মহাসাগরগুলো পেয়েছি এটাকেই কিন্তু আমরা বলেছি ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগরের পরে ইন্ডিয়ার দক্ষিণ দিককে বলা হয় কিন্তু ওশেনিয়া। তাহলে আপনারা একটু যারা ক্লাস করতেছেন একটু কমেন্টে একটু জানাবেন তো, ওশেনিয়া মহাদেশের দেশ কয়টা? এই যে ওশেনিয়া মহাদেশ, যেটা আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ, এই ওশেনিয়া মহাদেশ যেখানে অনেকগুলো রাষ্ট্র আছে, যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, পালাও, কিরিবাতি, সামোয়া, তা এরকম মানে মার্শাল দ্বীপপুঞ্জ, তো এরকম 14টা রাষ্ট্র এখানে রয়েছে। আমরা অনেকেই হয়তো জানি, আমি বলে দিলাম। তাহলে এশিয়ার দক্ষিণ অঞ্চলকে বলা হয়েছে ওশেনিয়া। ওশেনিয়ার 14টা দেশ রয়েছে, ওকে, স্বাধীন দেশ, এটা আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ। আচ্ছা দেখেন, এই যে পূর্বের যে জায়গা, এশিয়ার যে পূর্বের জায়গা রয়েছে, এই জায়গাটাকেই কিন্তু বলছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। তাহলে এশিয়ার পূর্বে যে জায়গাটা পানি, যে পানিগুলো রয়েছে, এই পানিগুলোকেই বলা হয়েছে প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। এখন আসেন এই আটলান্টিক মহাসাগর, দেখেন এরপরে এই যে জায়গাটা আছে, এটা ভৌগোলিকভাবে এই দ্বীপটাকে বলা হয়েছে গ্রিনল্যান্ড। আমাকে একটু প্রশ্ন উত্তর দিবেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? আচ্ছা, এটা আমি বলে দিই, পৃথিবীর বৃহত্তম দ্বীপ এটা তো হচ্ছে গ্রিনল্যান্ড। আপনি একটু আনসার দিবেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশ? আমি একটু দেখতে চাই, দেন আমরা এই আলোচনায় আসবো। এটা আমেরিকা মহাদেশ কিভাবে আবিষ্কার হলো এটা আমরা আলোচনা করব, দেন আমরা আস্তে আস্তে এশিয়া মহাদেশে যাব। আপনারা কে কি আনসার দিতেছেন একটু দেখতে চাই। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের? পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড, মালিকানা কোন দেশের? একটু প্লিজ, মালিকানা কোন দেশের? যারা জয়েন করেছেন একটু কমেন্ট করবেন, মালিকানা কোন দেশের? ওকে, আচ্ছা, তো আপনারা অনেকে আনসার করতেছেন, আমি এখানে আসি। আমরা জানি যে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস নামে ইতালিয়ান একজন নাবিক, এই যে এই ইতালি থেকে 1492 সালে একটা লোক এইখানে তিনি ইন্ডিয়া আবিষ্কার করতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তিনি এই জায়গাটাতে আসছিলেন, বাহামা দ্বীপপুঞ্জে প্রথমে আসছিলেন। আসার পরে তিনি গিয়ে বলেছিলেন এটা ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। বাট এই ক্রিস্টোফার কলম্বাস এখান থেকে 3-4বারের মতো গিয়ে তিনি যে স্পেনের রানী তথা ইতালি, তখন এই সাম্রাজ্য ছিল স্পেনীয় সাম্রাজ্য, এর রানী ছিল ইসাবেলা পেরনকে তিনি গিয়ে বলছেন, এবং তার জামাই ফার্ডিনেন্ডকে গিয়ে তিনি বলেছেন তিনি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছেন। পরবর্তী সময়ে তার ঠিক কয়েক বছর পরে 1497 সাল, 1497 সালে এই ইতালি থেকে আরেকজন নাবিক, তার নাম হচ্ছে আমেরিগো ভেসপুচি, তিনি জাহাজ নিয়ে এই নাবিকটা এই জায়গাতে আসলেন। আসার পরে তিনি দেখলেন না, এটা তো ভারত নয়, এটা তো আসলে নতুন একটা জায়গা। এই জন্য তিনি এটাকে নিয়ে এখান থেকে ফেরত যাওয়ার পরে এটাকে বললেন যে এটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নয়, এটা মূলত নতুন একটা পৃথিবী, নতুন একটা বিশ্ব। এবং আমেরিগো ভেসপুচির এই কথাটাই পরবর্তী যখন 16 শতকের দিকে আসে, জার্মান একজন ব্যক্তির নাম হচ্ছে মার্টিন ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর একটা মানচিত্র অঙ্কন করলেন প্রথম। সেই মানচিত্র অঙ্কন করে এই যে ভূখণ্ডটা রয়েছে, সেই ভূখণ্ডের তিনি কি নাম দিবেন বুঝে উঠতে পারলেন না। পরবর্তী এটাই প্রমাণিত হলো যে এই জায়গাটা আসলে নতুন একটা জায়গা, নতুন একটা পৃথিবী। তাই তিনি মূলত এই কথাটা যেহেতু চিহ্নিত করেছেন আমেরিগো ভেসপুচি, তাই আমেরিগো ভেসপুচির নাম অনুযায়ী এই পুরা জায়গাটার নাম তিনি নামকরণ করলেন আমেরিকা। এই হিসাবে তারপরে থেকে এটা আমেরিকা নামেই প্রচলন ছিল। এবং ইউরোপীয় যে দেশগুলো রয়েছে, বণিক দেশগুলো আছে, ব্রিটেন, স্পেন,
তাহলে পর্তুগাল, ফ্রান্স, পর্তুগাল এই রাষ্ট্রগুলো তখন এসে এই জায়গাগুলোতে বাণিজ্য করার জন্য উপনিবেশ স্থাপন করলেন এবং তারা এখানে আস্তে আস্তে রাজনৈতিক প্রভাব বিস্তার করে শাসন করতে থাকলেন। এই টোটাল আমরা যে আমেরিকার কথা বলেছি, আমরা যদি একটু বলি তাহলে এইখানে টোটাল আমেরিকাতে টোটাল দেশ আছে ভাইয়া 35টি। হ্যাঁ, তাহলে আমাদের কথা হচ্ছে যেমন আমাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একটা জোট আছে সার্ক, তেমনি এই 35টা আমেরিকার 35টা দেশকে নিয়ে আমেরিকা অঞ্চলের একটা আঞ্চলিক জোট আছে যেটা বারবার কম্পিটিটিভ এক্সামে আসে। আপনারা একটু কমেন্টে জানাবেন এটা, যে এই 35টা দেশকে নিয়ে যে আঞ্চলিক জোট রয়েছে ওই আঞ্চলিক জোটের নাম কি? হ্যাঁ, আঞ্চলিক জোটের নাম কি? তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি উপরের যে রাষ্ট্রটা আছে এটা হচ্ছে কানাডা রাষ্ট্র, মাঝখানে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর অর্থনীতিতে প্রথম যে রাষ্ট্রটা এবং পৃথিবীর অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্রটা তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা সারা পৃথিবীর অর্থনীতিতে যারা প্রভাব বিস্তার করে এই রাষ্ট্রটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম ভাই রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, থার্ড হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফোর্থ হচ্ছে চায়না, ওকে, ফিফথ হচ্ছে ব্রাজিল। তাহলে এই ইউনাইটেড স্টেটস আমেরিকা এবং এখানে আছে ব্রাজিল, এবং এইখানে টোটাল যে 35টা দেশ আছে সে 35টা দেশের আঞ্চলিক জোটের নাম কি বলেন? 35টা দেশ আছে টোটাল। হ্যাঁ, আমি এরপরে আমি অন্য জায়গাতে যাব, আপনারা একটু বলবেন আমাকে, আমার একটু দরকার আছে, ইরেজারটা লাগবে। ওকে, 35টা দেশ আছে, বলেন 35টা দেশের আঞ্চলিক জোটের নাম কি? আচ্ছা, অনেকেই আমরা হয়তো জানি অথবা অনেকে জানি না। এই 35টা যে দেশ আছে, এই 35টা দেশের আন্তর্জাতিক জোটের নাম হচ্ছে আন্তর্জাতিক জোটের নাম হচ্ছে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। এটা হচ্ছে এই আমেরিকা অঞ্চলের 35টা দেশের আঞ্চলিক জোট, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। এটা অনেকবার পরীক্ষায় চলে আসছে। ওকে, তো এই 35টা দেশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা বৃহৎ রাষ্ট্র আছে। সবাই একটু দেখবেন, একটা হচ্ছে কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর একটা হচ্ছে মেক্সিকো। তো এই যে 3টা রাষ্ট্র আছে, এটা কিন্তু এই 3টা রাষ্ট্রকে বলা হয়েছে আমেরিকা মহাদেশকে আবার 3টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে। আমেরিকা অঞ্চলকে আবার একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল, আর এই জায়গাটাকে বলা হয়েছে ক্যারিবিয়ান অঞ্চল। তাহলে আমি দেখেন 3টা, একটা অঞ্চলের নাম উত্তর আমেরিকা অঞ্চল, অর্থাৎ নর্থ আমেরিকা রিজিয়ন। এই নর্থ আমেরিকা রিজিয়নে 3টা রাষ্ট্র আছে, কানাডা, ইউএসএ, মেক্সিকো। এবং তারপরে দেখেন এখানে মধ্য এই যে দক্ষিণ এবং উত্তর মাঝখানের জায়গাটাকেই আমরা বলি মধ্য বা মিডল। তাই এই মধ্য মূলত 7টা রাষ্ট্র আছে ক্ষুদ্র এই রাষ্ট্রগুলোকে বলা হয়েছে মধ্য আমেরিকা অঞ্চল, অর্থাৎ মিডল আমেরিকা রিজিয়ন। তাহলে এই মিডল আমেরিকাতে 7টা রাষ্ট্র আছে। আমরা একটা টেকনিকে বলি, সেটা হলো বিজিপি খান। হ্যাঁ, বিজিপি খান। তাহলে এই দেখেন ব্যালিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়ে। ব্যালিজ, গুয়েতেমালা, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়ে। এই 7টা দেশ রয়েছে মধ্য আমেরিকাতে। এবং এরপরে এখানে ক্যারিবিয়ান অঞ্চলে ক্ষুদ্র 13টা রাষ্ট্র রয়েছে। সেই 13টা রাষ্ট্র এখানে রয়েছে 7টা। তাহলে 13 আর 7 ভাইয়া 20, আর এই 3 23। তাহলে টোটাল উত্তর আমেরিকা মহাদেশে একটু কমেন্টে আমরা জানাবো তাহলে কতটা দেশ হলো টোটাল। উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কত? উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কত? উত্তর আমেরিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কত? ও, এই পাশে আসছে, ভালো হয়েছে। কি ব্যাপার এটা? সবই আছে। ইরেজ ভাই, আমি তো শিখে গেছি সব। তাহলে উত্তর আমেরিকা সব চলে গেছে। ওকে, তাহলে উত্তর আমেরিকার
উত্তর আমেরিকার যে এই যে দেশগুলো আছে টোটাল, তাহলে উত্তর আমেরিকা মহাদেশে কতটা দেশ আছে উত্তর আমেরিকা মহাদেশে? তো উত্তর আমেরিকা মহাদেশে এখানে টোটাল 23টা দেশ রয়েছে। তাহলে এই 23টা দেশকে এখানে একটা মূলত আগে বাণিজ্য করার জন্য জাহাজগুলো এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো। তো দেখা গেছে এটা খুব ব্যয়সাধ্য ব্যাপার, অনেক রাস্তা, প্রায় 8600 কিলোমিটার রাস্তা রান করতে হয় একটা জাহাজকে অতিরিক্ত। তখন এই এই মার্কিন যুক্তরাষ্ট্র, ফরাসি নাবিকেরা এই মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো, আমরা যদি এই দিক দিয়ে একটা এই যে জায়গাতে যদি আমরা একটা খাল খনন করতে পারি, তাহলে এই খাল খনন করলে আমাদের এই রাস্তাটা সেভ হবে, আমাদের অনেক অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব। তখন এই পানামা দেশের মধ্য দিয়ে 1904 সালে ফরাসি নাবিকরা এখানে একটা খাল খননের পরিকল্পনা করলেন এবং 1913 সালে খাল খননের কাজ শেষ হলো। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের বছর আমেরিকা এই পানামা খালটাকে উদ্বোধন করলেন এবং 1914 থেকে 1999 সাল পর্যন্ত দীর্ঘ সময় এই খালটার নিয়ন্ত্রণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। পরবর্তী 1999 সালে এই খালটার দায়িত্ব 99 সালের 31শে ডিসেম্বর 31শে ডিসেম্বর মূলত খালটার দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেশী রাষ্ট্রের কাছে। তাহলে আমাকে একটু বলতে হবে বর্তমানে পানামা খালের দায়িত্ব রয়েছে কোন দেশটা, বর্তমানে পানামা খাল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আটলান্টিক মহাসাগর আর এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে কিন্তু যুক্ত করেছে যে খালটা, তার নামই কিন্তু পানামা খাল। এবং এটা পৃথিবীর অন্যতম ব্যস্ত একটা খালের নাম হচ্ছে পানামা খাল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তথা ল্যাটিন আমেরিকার দেশগুলো, আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর জন্য কিন্তু বাণিজ্যের জন্য এই পথটা খুবই গুরুত্বপূর্ণ। এই খালটা কিন্তু পৃথিবীর গভীরতম একটা খাল, সে হচ্ছে পানামা খাল। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীন হচ্ছে খাল, কৃত্রিম খালের নাম হচ্ছে চীনের গ্র্যান্ড খাল। বাট এই খালটা সবচেয়ে গভীরতম খাল হচ্ছে পানামা খাল, আর প্রশস্ততম খাল হচ্ছে এই সুয়েজ খাল। তাহলে 3টা খালের কথা বলেছি। প্রাচীনতম খাল এবং বৃহত্তম খালের নাম হচ্ছে গ্র্যান্ড খাল, চায়না। আর পৃথিবীর প্রশস্ততম ওয়েট সেটা হচ্ছে সুয়েজ খাল। আর পৃথিবীর ডিপেস্ট সবচেয়ে গভীরতম খালের নাম হচ্ছে পানামা খাল। 3টা খাল খুবই গুরুত্বপূর্ণ আসে। তাহলে এই দেখেন, এইটাই পানামা খালের মাধ্যমে আমরা কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশ থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছি। তাহলে এখানে আটলান্টিক মহাসাগর আর এখানে প্রশান্ত মহাসাগর। তাহলে এই পানামা খালটা কিন্তু একটা প্রণালীর কাজ করেছে, কারণ প্রণালীর কাজ হচ্ছে ল্যান্ড ডিভাইডেড ওয়াটার ইউনাইটেড, অর্থাৎ 2টা ভূখণ্ড পৃথক হবে এবং 2টা জলধারকে যুক্ত করবে। এটাকেই বলা হচ্ছে প্রণালী মিনস হচ্ছে স্ট্রেট, ইংলিশে বলা হয় প্রণালীকে বলা হয় স্ট্রেট। ওকে, তাহলে এটা স্ট্রেট বলতে বোঝায় আন্তর্জাতিক ইস্যুতে যখন 2টা জলধারা থাকবে, বিশাল জলধারা, এবং 2টা ভূখণ্ড থাকবে, তার মাঝখানের জায়গাটাকে বলা হয়েছে প্রণালী। যেমন এখানে একটা ভূখণ্ড, এখানে একটা ভূখণ্ড, দেখেন মাঝখানে একটা জলধারা, তাহলে এখানে একটা মূলত মহাসাগর বা সাগর, এখানে একটা মহাসাগর, তাহলে এখানে অবশ্যই একটা প্রণালী হবে। এরকম যত জায়গায় পৃথিবী থাকবে সেখানে একটা ভৌগোলিক প্রণালী থাকবে। তাহলে এই প্রণালীর নাম পানামা খালকেই পানামা প্রণালী বলছে, যেটা বারবার ভর্তি পরীক্ষা বা বারবার চাকরি পরীক্ষাতে আসে। পৃথিবীর বৃহৎ 2 মহাদেশ এবং বৃহৎ 2 মহাসাগরকে যুক্তকারী প্রণালীর নাম কি? পানামা প্রণালী বা পানামা খাল। তাহলে এই পানামা খাল দ্বারা আইসোলেট করা হয়েছে দক্ষিণ আমেরিকাকে। তাহলে উত্তর আমেরিকার 23টা দেশের সাথে দক্ষিণ আমেরিকাকে আইসোলেট করেছে। তাহলে এই দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে যে দেশগুলো আছে, বড় দেশ ব্রাজিল। আমরা একটু কমেন্টে জানাবো দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ বর্তমানে কতটি। দক্ষিণ আমেরিকা মহাদেশ সবাই একটু দেখতে চাই, দক্ষিণ আমেরিকাতে স্বাধীন দেশের সংখ্যা কতটি? একটু দেখতে চাই দক্ষিণ আমেরিকাতে স্বাধীন দেশের সংখ্যা মোট কতটি? ওকে, দক্ষিণ আমেরিকাতে আপনি একটু দেখেন। তাহলে আমি এখানে বলেছিলাম টোটাল দেশ হচ্ছে 35। তাহলে এখানে যদি 23টা দেশ থাকে, তাহলে দক্ষিণ আমেরিকা দেশ কয়টা আছে একটু কমেন্ট করবেন। এখানে আছে দেখেন ব্রাজিল, গায়ানা, ভেনেজুয়েলা, কলম্বিয়া। গায়ানার পাশে আরেকটা রাষ্ট্র আছে, সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র, নাম হচ্ছে সুরিনাম। এই 3টা রাষ্ট্র এখানে আছে, দেখানো যাচ্ছে কিনা আমি জানি না। ওখানে 3টা রাষ্ট্র আছে, নাম হচ্ছে গায়ানা,
একটাকে দখল করলো নেদারল্যান্ডস, দখল করে তার নাম দিল ডাচ গায়ানা। আর একটা দখল করলো ব্রিটিশরা, ওটার নাম দিল ব্রিটিশ গায়ানা। আরেকটা দখল করলো ফ্রান্স, ওর নাম দিয়ে দিল ফ্রেঞ্চ গায়ানা। ডাচ গায়ানা এবং ব্রিটিশ গায়ানা দুইটা রাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে, বাট এখনও ফ্রেঞ্চ গায়ানাটা স্বাধীনতা লাভ করেনি। ওকে, তাহলে এই ডাচ গায়ানাটা স্বাধীনতা লাভ করে নাম হয়েছে সুরিনাম, আর ব্রিটিশ গায়ানাটা স্বাধীনতা লাভ করে এখনও গায়ানাই রয়ে গেছে। তাহলে এটা দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ। ভেনিজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং চিলি, টোটাল এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 12টা দেশ রয়েছে। এখানে 12টা দেশ রয়েছে, দক্ষিণ আমেরিকাতে 12টা দেশ রয়েছে। তাহলে দক্ষিণ আমেরিকার 12 আর উত্তর আমেরিকাতে 23, 12 আর 23 যোগ করলে টোটাল হবে দেখবেন 35টা দেশ। আর এই 35টা দেশেরই আঞ্চলিক জোটের নাম UAS। ওকে, তাহলে আমাদের দেখেন তাহলে দুইটা মহাদেশ পেলাম। এই যে পানিটুকু আছে এইখানে একটা বরফ আচ্ছাদিত একটা মহাদেশ আছে, নাম এন্টার্কটিকা। এখানে আমরা দেই নাই এন্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা রয়েছে, এখানে বরফ আচ্ছাদিত। এখানে কোনো স্বাধীন দেশ নাই, তবে প্রায় আনুমানিক 4000-এর মতো মানুষ বসবাস করে। কিছু উপজাতি, কিছু গবেষক, কিছু পর্যটক এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি পেঙ্গুইন, এদের আবাসস্থল হচ্ছে অ্যান্টার্কটিকা, কারণ ওরা শীতল জায়গা অনেক পছন্দ করে। তাহলে এখানে কোনো স্বাধীন দেশ নেই, এটাকে মহাদেশ হিসাবে আন্তর্জাতিকভাবে ভৌগোলিকভাবে অত গণ্যও করা হয় না, কারণ এখানে কোনো রাজনীতিও নেই, স্বাধীন দেশ নেই, মানুষ নেই, তাহলে কি আর। তো এইখানে যে পানিগুলো আছে এই পানিগুলোকেই ভাইয়া বলা হয়েছে দক্ষিণ মহাসাগর, কারণ ম্যাপের দক্ষিণ দিক, এটাকে বলা হয়েছে দক্ষিণ মহাসাগরের পানি। এটাকে বলা হয়েছে, আমি একটু বিষে দিচ্ছিলাম, এটাকে দক্ষিণ মহাসাগরের পানি বলা হয়েছে। দক্ষিণ মহাসাগরের পানি বলা হয়েছে এই জায়গাটাকে। দক্ষিণ মহাসাগরের পানি, এটা হচ্ছে এই পানিটাকে বলা হয়েছে দক্ষিণ মহাসাগরের পানি। এই জন্য এটাকে বলা হয়েছে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। আর এই যে ম্যাপের আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি যে পানিগুলো আছে, এটাকে বলা হয়েছে উত্তর মহাসাগর। তাহলে পৃথিবীতে আমরা 7টা মহাদেশ এবং 5টি মহাসাগর পেয়েছি। কিভাবে দেখেন, এই যে 1 নম্বর আটলান্টিক, 2 নম্বর এখানে প্রশান্ত মহাসাগর, 3 নম্বর এখানে ভারত মহাসাগর, 4 নম্বর এখানে দক্ষিণ মহাসাগর, 5 নম্বর এখানে উত্তর মহাসাগর। তাহলে পৃথিবীতে মোট মহাসাগর আছে কয়টি? 5টি। তাহলে 5টি মহাসাগর পেয়েছি আর 7টি মহাদেশ রয়েছে, সেগুলো আমরা বলেছি। যেমন এই যে 1 নম্বর ইউরোপ দেখিয়েছি, 2 নম্বর আফ্রিকা, 3 নম্বর এশিয়া মহাদেশ, 4 নম্বরে আমরা দেখিয়েছি এই যে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ, 5 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, 6 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং 7 নম্বর হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। আই থিঙ্ক আপনারা যারা ক্লাস করতেছেন আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। আমরা এরপরের স্লাইডে যাব। ওকে, সবাই একটু যারা ক্লাস করেছেন যদি মোটামুটি ক্লিয়ার হয় একটু সবাই একটু কমেন্টে করবেন যে ভাই ক্লিয়ার, তাহলে আমি যে কষ্ট করে ক্লাস নিচ্ছি একটু হলে ভালো লাগবে যে আপনাদের কিছু বুঝাতে পেরেছি। একটু সবাই কমেন্ট করবেন যে এই বিষয়টা একটু হলে বুঝেছেন কিনা, ক্লিয়ার কিনা। আমি পরের স্লাইডে যাব। এরপরে দেখেন এশিয়া মহাদেশের যে অঞ্চলগুলো ছাড়া আরও কিছু জিনিস আছে, যেমন বিভিন্ন অঞ্চল ভিত্তিক তথ্য এখানে দেওয়া আছে। আয়তনে এশিয়া মহাদেশের বড় দেশের নাম কি? চীন। তাহলে একটু কমেন্টে আমাকে জানাবেন তো পৃথিবীর মধ্যে আয়তনে চীনের অবস্থান কত? পৃথিবীতে চীনের অবস্থা কততম? পৃথিবীতে চীনের অবস্থা কততম একটু ক্লিয়ার করবেন আমাকে। পৃথিবীতে চীনের অবস্থা কততম? ওকে, আচ্ছা, এরপর দেখেন আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু আয়তন 298 বর্গ কিলোমিটার একটা দেশ। মালদ্বীপ শুধু এশিয়ার সবচেয়ে ছোট দেশ নয়, এটা কিন্তু মুসলিম বিশ্বের প্রায় 60টি দেশ আছে, 60 কান্ট্রিজের মধ্যে সবচেয়ে ছোট দেশ কিন্তু মালদ্বীপ। মুসলিম বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, প্রায় 140 কোটি প্লাস জনসংখ্যা চীনের।
জনসংখ্যায় মালদ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ, প্রায় 3 লক্ষ জনসংখ্যা রয়েছে মালদ্বীপে। এশিয়ার বৃহত্তম হ্রদের নাম দেখেন কাস্পিয়ান সাগর। এটা একটা লবণাক্ত হ্রদ। মজার বিষয় দেখেন, এটা একটা হ্রদ কিন্তু নামে দেখেন সাগর। এই জন্য ভর্তি পরীক্ষা একবার প্রশ্ন আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল যে কোন কোন হ্রদ একটি সাগর, কোন হ্রদ একটি সাগর। হ্যাঁ রাইট, এইভাবে আসছিল কোন হ্রদ একটি সাগর। তো দেখেন কাস্পিয়ান হ্রদ নামে কিন্তু এটা সাগর, কিন্তু এটা একটা হ্রদের নাম। এটা পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। এবং এশিয়া মহাদেশ তথা পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। আর পৃথিবীর গভীরতম, আচ্ছা অনেকেই আগের প্রশ্নটা কি দিয়েছেন? ওকে, তো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ। একটু কমেন্টে আমাকে জানাবেন বৈকাল হ্রদটা কোথায় অবস্থিত। আগের উত্তরটা হচ্ছে চীন হচ্ছে আয়তনে, আমি বলেছি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ আয়তনে, তৃতীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় 97 লক্ষ সামথিং, আর চীনের আয়তন 95 লক্ষ সামথিং। ওকে, তাহলে বৈকাল হ্রদটা পৃথিবীর গভীরতম হ্রদ। এই হ্রদটা কোথায় আছে একটু কমেন্টে জানাবেন আমাকে, বৈকাল হ্রদ। এবার দেখেন দীর্ঘতম নদীর নাম ইয়াংশিকিয়াং। এটা চীনে অবস্থিত ইয়াংশিকিয়াং। এটা এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংশিকিয়াং। এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম হচ্ছে হিমালয়। এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার হচ্ছে আয়তন 8,848.86 কি বলে মিটার, 8,848.86 মিটার হচ্ছে এই মাউন্ট এভারেস্ট। ওকে, পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে ভারখায়ানস্ক, রাশিয়া। তবে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান কিন্তু অ্যান্টার্কটিককেও বলা হয়েছে। পৃথিবীর উষ্ণতম স্থানের নাম হচ্ছে দেখেন আজিজিয়া বলা হয়েছে। উষ্ণতম স্থান হচ্ছে আজিজিয়া, লিবিয়া সবচেয়ে উষ্ণতম জায়গা। কারণ এই আজিজিয়া লিবিয়ার এই উপর দিয়ে কিন্তু সাহারা মরুভূমি গেছে, সাহারা মরুভূমি আফ্রিকার উত্তরে, এবং সাহারা মরুভূমিকে বলা হয়েছে আফ্রিকার দুঃখ। সাহারা মরুভূমিকে বলা হয়েছে আফ্রিকার দুঃখ। সেই আফ্রিকার যে 6টা দেশ আছে ওই দিক দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে মরুভূমিটা, যার ফলে এই জায়গাটা মরুভূমিটা খুব উত্তপ্ত থাকে। এটাকে পৃথিবীর উষ্ণতম জায়গা বলা হয়েছে আজিজিয়া লিবিয়া। ওকে, পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে তৈগা। এটা রাশিয়াতে অবস্থিত তৈগা। তারপরে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি। ওকে, আগেরটার উত্তর হচ্ছে তাহলে বৈকাল হ্রদ আছে হচ্ছে ভাইয়া রাশিয়াতে। বৈকাল হ্রদ আসে কোথায়? রাশিয়া। তাহলে আমরা একটু কমেন্ট করে উত্তর দিব যে এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমিটা কোথায় আছে। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি। এদিকে আসুন, এটা কমেন্ট কোথায় দেখা যায়? তাহলে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি। এটা এশিয়ার কোথায় আছে একটু কমেন্টে জানান আমাকে। ওকে, তাহলে দুটি মহাদেশ অবস্থিত, তুরস্ক রাষ্ট্র, তুরস্কের একটা জায়গার নাম হচ্ছে ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল শহরটা মূলত আমরা যদি দেখি এভাবে, এটা হচ্ছে ইস্তাম্বুল, এইখানে হচ্ছে তুরস্ক। তাহলে এই তুরস্কের এই শহরটার নাম হচ্ছে ইস্তাম্বুল। হ্যাঁ, এই শহরটার নামও ইস্তাম্বুল, এখানেও রয়েছে ইস্তাম্বুল। তাহলে এই যে ইস্তাম্বুল রয়েছে, তাহলে এই অংশটা হচ্ছে ইউরোপের মধ্যে আর এই অংশটা হচ্ছে এশিয়ার মধ্যে। এর মাঝখানে একটা সাগর আছে, মর্মর সাগর। তাহলে এই ইস্তাম্বুলটা আর এই ইস্তাম্বুল দুইটা শহর একই, একটা হলো এই সাগরের ওই পাশে আর একটা এই পাশে, এবং এটা ইউরোপের অংশ, এটা ভৌগোলিকভাবে ইউরোপের অংশ আর এটা এশিয়ার অংশ। এই জন্য ইস্তাম্বুল শহরকে বলা হয় এক শহর এক নগরী দুই মহাদেশে অবস্থিত। এই ইস্তাম্বুল একসময় খ্রিস্টানরা শাসন করত এবং তখন এর নাম ছিল কনস্টান্টিনোপল।
কনস্টান্টিনোপলটা মূলত একসময় বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল, তাই কনস্টান্টিনোপলের পূর্ব নাম বাইজান্টাইন বলা হয়। তাহলে ইস্তাম্বুলের পূর্ব নাম কি? কনস্টান্টিনোপল। তার পূর্ব নাম কি? বাইজান্টাইন। শাসন করতো খ্রিস্টানরা। ওকে, আচ্ছা, এটা আমরা 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 এই যে বলেছিলাম যে গোবি মরুভূমি কোথায়, আপনারা যারা ক্লাস করতেছেন অনেকেই কমেন্ট করেছেন গোবি মরুভূমিটা মূলত মঙ্গোলিয়া এবং চীনের সীমানায় রয়েছে। যারা উত্তর করেছেন মঙ্গোলিয়া এবং চীনের সীমান্তে, তাদের উত্তর 100% রাইট হয়েছে। ওকে, তাহলে 100% রাইট হয়েছে। আমরা এরপরে তাহলে এশিয়া মহাদেশের পরিচিতির পরে আমরা পরের স্লাইডে যাব। দেখেন এখানে মোটামুটি আমরা এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। এই এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু এর আগে দেখিয়েছি ম্যাপের, যে ম্যাপের উপরের দিকে হয় উত্তর, নিচের দিকে হয় দক্ষিণ, হাতের ডান পাশে হয় পূর্ব, আর বাম পাশে হয় ভাইয়া পশ্চিম। হ্যাঁ, পশ্চিম। তাহলে আমাকে একটু বলবেন যে এশিয়া মহাদেশ টোটাল কতটা স্বাধীন দেশ আছে? দেখি একটু কমেন্ট করেন তো। এশিয়া মহাদেশে টোটাল স্বাধীন দেশের সংখ্যা কত? এশিয়া মহাদেশে টোটাল স্বাধীন দেশের সংখ্যা কত? এশিয়া মহাদেশ, যেটা আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ, এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আয়তন জনসংখ্যায় চীন, সবচেয়ে ছোট দেশ আয়তন জনসংখ্যায় দেশের নাম হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, এশিয়া মহাদেশের টোটাল স্বাধীন দেশ কত আছে? আচ্ছা, এই এশিয়া মহাদেশটাকে মূলত কিন্তু আমরা 5টা অঞ্চলে বিভক্ত করেছি। 5টা অঞ্চলে, যেমন এই জায়গাটাতে যে আছে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলেছি আমরা, আমি যে দাগ দিয়েছি ম্যাপে, সেই জায়গাটাকে আমরা বলেছি 1 নাম্বার। এখানে আমরা যে জায়গাটা পেয়েছি, দেখেন এখানে কিন্তু আমরা 8টা দেশ আছে। বাংলাদেশ আছে, দেখেন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং ভুটান, যে জায়গাটা দাগ দিয়েছি, দেখেন এইটা ম্যাপের কোন দিকে আছে? এটা যদি উপরের দিকে উত্তর হয়, নিচের দিকে আছে না? তাহলে আপনারা বলেন, আচ্ছা, রাশিয়া যদি ইউরোপের কান্ট্রি হয়, তাহলে এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ মানে বৈকাল হ্রদ না? হ্যাঁ, রাশিয়া মূলত ইউরোপের রাষ্ট্রই, কিন্তু রাশিয়ার 80% ভূখণ্ড, এই যে এই জায়গাটুকু, এই 80% ভূখণ্ডটা মূলত পড়েছে এশিয়ার মধ্যে। এবং এখানে রাশিয়াতে এখানে একটা পর্বত আছে, নাম উরাল পর্বত বা ইউরাল পর্বত। এই ইউরাল পর্বতের দ্বারা মূলত রাশিয়াকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। ইউরাল পর্বতের যে পূর্ব দিক আছে এটা এশিয়ার অংশ, আর যে ইউরাল পর্বতের পশ্চিমে যে অংশটুকু আছে এটা হলো রাশিয়ার ইউরোপের অংশ। এখন রাশিয়ার টোটাল জনসংখ্যা প্রায় 15 কোটির মতো। এখন এই 15 কোটি জনসংখ্যাই কিন্তু বেশিরভাগই বসবাস করে এই রাজধানী মস্কোতে। তাহলে রাশিয়ার রাজধানী মস্কো পড়ে গেছে ইউরোপের মধ্যে, আর বাকি অংশটা পড়ছে এশিয়ার। আর এই যে এশিয়ার যে অঞ্চলগুলো আছে এগুলো কোনো কাজের অংশ না, এগুলো সব বরফে ঢাকা তৃণভূমি অঞ্চল, এগুলোতে মানুষ বসবাস করতে পারে না। এই অঞ্চল থেকে রাশিয়ার এই মস্কো থেকে এই দিক দিয়ে চলাচল করার জন্য পৃথিবীর দীর্ঘতম একটা রেলপথ করেছে, নাম তার ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এখন এই যে রাশিয়ার এই অংশটা, এটা কিন্তু এশিয়ার মধ্যে পড়েছে ভৌগোলিকভাবে, যার কারণে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। কিন্তু এর যে 20 ভাগ পড়ছে সেটা ইউরোপের মধ্যে, তারা কিন্তু জনসংখ্যাও ইউরোপের মধ্যেই থাকে। আর এশিয়া মহাদেশ হচ্ছে একটা গরিব মহাদেশ, কৃষি প্রধান মহাদেশ, শিল্পের তেমন কোনো ছোঁয়া নাই। 5 থেকে 6টা রাষ্ট্র আছে যাদের একটু শিল্প ভালো, বাকি রাষ্ট্রগুলোই কিন্তু কৃষির উপর নির্ভরশীল, তেলের উপর নির্ভরশীল, অথবা দরিদ্র রাষ্ট্রগুলো মিডিয়াম লেভেলে। বাট ইউরোপের ম্যাক্সিমাম রাষ্ট্রই কিন্তু ধনী রাষ্ট্র। ইউরোপকে বলা হয় কালচারাল মহাদেশ, ইউরোপকে বলা হয় ধনী রাষ্ট্রের মহাদেশ। তাহলে তুমিই বলো, তোমার যে পরিবার, তোমার যদি বাবা মা দুজন যে সেপারেট থাকে, নর্মালি তোমার বাবার যদি অনেক সম্পদ থাকে বা মায়ের অনেক সম্পদ থাকে, তুমি কিন্তু তোমার বাবা মার যার সম্পদ বেশি তার সাথেই থাকতে চাইবা, কারণ তুমি বিলাসবহুল জীবন সবাই পছন্দ করে। এখন দেখো এরা কেন
এই 80% মধ্যে তারা থাকেই তেমন, মানুষ তেমন থাকে না, অথচ এই 80%তে তারা থাকে না, তারা থাকে ইউরোপের মধ্যে। কেন তারা পরিচয় দিবে নিজেদেরকে এশিয়ানদের? ফলে এরা রাশিয়ানরা নিজেদেরকে এশিয়ান বলে পরিচয় দেয় না, তারা নিজেদেরকে ইউরোপিয়ান বলে পরিচয় দেয়। ফলে এই রাষ্ট্রটা এবং রাশিয়ার সকল কর্মকাণ্ড ইউরোপের সাথে জড়িত, রাজনীতিটা ইউরোপের সাথে জড়িত, এই জন্য এই রাষ্ট্রটাকে ইউরোপিয়ান রাষ্ট্র বলা হয়েছে। যে আপুটা আমাকে প্রশ্ন করেছে, আশা করি আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং ভাইয়াকে থ্যাংক ইউ দেওয়া উচিত। ওকে, আসেন তাহলে আমার একটু বলেন, এই যে এশিয়া মহাদেশের 5টা অঞ্চলে আমরা বিভক্ত করেছি, এই অঞ্চলটার নাম কি বলেন? যা আমরা টিক দিয়েছি, আমরা আপনাকে বুঝিয়েছি ম্যাপের উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, হাতের ডান পাশটা পূর্ব, বাম পাশটা পশ্চিম। তাহলে আজকে আপনাদের দেখাবো। এখানে দেখেন বাংলাদেশ, তার উপরে আছে কি বাংলাদেশ, তার সাথে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার উপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, আর হচ্ছে মানে এখানে নিচে আছে শ্রীলঙ্কা, এইদিকে আছে মালদ্বীপ। তাহলে আমাকে একটু বলেন, আপনারাই বলেন এই অঞ্চলটার নাম আমরা কি দিব? এশিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চল, এই অঞ্চলটার নাম হচ্ছে ভাইয়া দক্ষিণ এশিয়া অঞ্চল। আপনি যেটা ভেবেছেন সেটাই। এবং এই অঞ্চলের স্বাধীন দেশ রয়েছে 8টি। এই অঞ্চলের স্বাধীন দেশ রয়েছে ভাইয়া 8টি। আমরা একটু পরে এই অঞ্চলটা 8টি দেশ আপনাদের দেখাবো। হ্যাঁ, তার আগে আমরা ম্যাপে আরও কিছু জিনিস একটু দেখাই, তারপরে আপনাকে 8টা দেশ দেখাবো আমরা। ওকে, আচ্ছা 8টি দেশ রয়েছে। এরপরে দেখেন এই যে অঞ্চলটা রয়েছে, অঞ্চলটুকু রয়েছে, এই অঞ্চলটুকুকে কিন্তু বলা হয়েছে, দেখেন যে অঞ্চলটুকু রয়েছে, আমি যে দাগ দিলাম, তাহলে দেখেন এই নিচের অংশটা কি? দক্ষিণ। আর এই অঞ্চলটার নাম কি? পূর্ব। তাহলে এই 2 নম্বর অঞ্চলটার নাম কি দেওয়া যায় আপনারা বলেন? এই অঞ্চলটা নিচের দিকে দক্ষিণ, আর হাতের ডান পাশটা হচ্ছে পূর্ব, তাই না? এই দেখেন লিখাই আছে পূর্ব, তাহলে এই অঞ্চলগুলো পূর্ব। তাহলে এই অঞ্চলের নাম কি দেওয়া যাবে? একটু সবাই বলেন বলেন। তাহলে এই অঞ্চলটা আমরা কি নাম দিতে পারি? প্লিজ একটু বলেন। ওকে ওকে, আমরা অনেকেই কমেন্ট করতেছি। এই অঞ্চলটাকে আমরা নাম দিতে পারি দক্ষিণ পূর্ব এশিয়া। এর স্বাধীন দেশ হচ্ছে 11টি। তাহলে এই অঞ্চলটাকে আমরা নাম দিতে পারি দক্ষিণ পূর্ব এশিয়া, যার স্বাধীন দেশ আছে কতটি ভাই? 11টি। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাধীন দেশ আমরা কতটি পেয়েছি? 11টি। দেখেন এখানে কি কি রাষ্ট্র আছে আমরা একটু পরে পড়াবো। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই জায়গাটাতে আমরা যে পেয়েছি, এই দেখেন যে চিহ্নটা আমি দিয়েছি, আগের অংশটা আমি ফেলে দিই, একটু মুভ রিজার্ভ করি। ওকে, তাহলে আমি দেখেন এই জায়গাটা আমি দাগ দিলাম। তাহলে আপনারা বলেন, এই উপরে যদি উত্তরে যদি রাশিয়া থাকে, উত্তরে রাশিয়া থাকে, হ্যাঁ এখানে কিন্তু রাশিয়া আছে, তাই না? ময়ূরী রাশিয়া আছে এখানে, তাহলে রাশিয়া আছে। দেখেন তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা দক্ষিণ পূর্ব। তাহলে এই জায়গাটা কি সর্বপূর্বের দিকে না? দেখেন আমরা এই যে জাপান রয়েছে, জাপান, দেখেন জাপানের পরে পূর্বে কিন্তু আর কোনো রাষ্ট্র নাই, আছে। এই জন্য জাপানকে কিন্তু আমরা বলি সূর্যোদয়ের দেশ, কেননা আমাদের সূর্য ওঠে কিন্তু পূর্ব দিক থেকে আর অস্ত্র যায় হচ্ছে পশ্চিমে। তো দেখেন পৃথিবীর সর্বপূর্বের যে দেশ ভৌগোলিকভাবে, এটা কিন্তু জাপান। এই জন্য কিন্তু আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করেছি সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ, জাপান জাপান জাপান। আসলে মুখস্থ করার কিছু নাই, এই রাষ্ট্রটা পৃথিবীর সর্বপূর্বে আছে আর সূর্য উঠেও পৃথিবীর পূর্ব দিক থেকে, এই জন্য জাপানকে বলা হয়েছে সূর্যোদয়ের দেশ। যেমন বাংলাদেশের সূর্যোদয়ের জেলা বলা হয় কোন জেলাকে? যারা ক্লাস করতেছেন একটু কমেন্টে একটু জানান, কিছু একটু শেখার চেষ্টা করেন। বিশেষত আমি মিহির কিন্তু খুব তত্ত্ববহুল একটা ক্লাস নিই। যদি যাদের সাধারণ জ্ঞান একেবারে আইডিয়ায় কোনো কিছুই নেই, ওরা ক্লাসটা মজা পাবে না, কিন্তু যারা অনেক জানে তারা কিন্তু মোটামুটি পড়াশোনা করছে ওরা অনেক মজা পাবে, কারণ অনেক ডিপ তত্ত্ব আমি ক্লাসগুলোতে আলোচনা করি। আচ্ছা, তাহলে এই যে সর্বপূর্বের যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রটার নাম কি? জাপান। তাহলে বাংলাদেশের সূর্যোদয়ের জেলা কোনটা? জাপান যদি পৃথিবীর পূর্বে থাকায় সূর্যোদয়ের দেশ বলা হয়, তাহলে বাংলাদেশেরও পূর্বের কোনো না কোনো জেলা আছে যেটাকে সূর্যোদয়ের জেলা বলা হয়। বলেন দেখি, কমেন্ট করেন। একজন বলছে সাপ্তাশী মজুমদার রাজ বলছে ভাইয়া পটুয়াখালী, মাশাল্লাহ ফাটাই ফেলছো।
আরও একটু কমেন্ট আমি দেখতে চাই আসলে। ইউজুয়ালি সবাই যদি একটু পার্টিসিপেট করে তাহলে ভালো হয় আর কি। বিপুল ইমরান বলছে ওকে, সবাই পার্টিসিপেট করলে ক্লাসগুলো আসলে ভালো হয়। আমি তো একটা সময় অনলাইনে যখন ক্লাস নিতাম দেখা গেছে যে 700, 800, 1000 মানুষ ক্লাস করতো। তো আজকে আমি খুবই হতাশ, মাত্র কয়েকজন ক্লাস করতেছে। সমস্যা নাই, আমার একটা হ্যাবিট ছিল, আমি যখন প্রাইভেট পড়াইতাম আর হোম সেন্টারে, তো দেখতাম যে বৃষ্টি বা কোনো সংকটের দিনগুলোতে, রেজাল্টের দিন বা বৃষ্টির দিন বিভিন্ন কারণে আসে না, সেদিন 60 জন 70 জনের একটা ব্যাচ আমার প্রাইভেটের স্টুডেন্ট আসছে 15 জন 10 জন। আমি ওই দিন আরও অনেক বেশি পড়াইতাম, অনেক ভালো পড়াইতাম। কেন? কারণ যেদিন নর্মাল দিন ওই দিন তো সবাই আসে, বাট ওই দুর্যোগের মধ্যে ফার্ম গেটে পানিতে দেখা গেছে হাঁটু পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি, ভ্যানে চড়ে আসছে, এই সংকটকালীন সময়ে বৃষ্টিতে ভিজে একটা ছেলে ক্লাস করছে, তার ডেডিকেশন লেভেলটা কোন পর্যন্ত। এই জন্য ওই দিন আরও ডেডিকেশন দিয়ে ক্লাস নিতাম, 1 মিনিটও গল্প না করে অনেক পড়াইতাম, যাতে সে ক্লাসটা করে মজা পায় যে আজকে ক্লাসে অনেক কিছু বেশি পেয়েছি, 3টা ক্লাসের সমান হয়। তো যাই হোক, আমি চেষ্টা করব। বাংলাদেশের সূর্যোদয়ের জেলা বলা হয়, আমি খুবই হতাশ। আনফর্চুনেটলি বাংলাদেশ সর্বপূর্বের জেলা আমি বলে দিচ্ছি বান্দরবান। বাংলাদেশ সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান। বাংলাদেশ সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে আখাইনঠং। বাংলাদেশ সর্বপূর্বের থানার নাম হচ্ছে থানসি। বাংলাদেশ সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান। তাহলে কি হবে উত্তর? আমরা বুদ্ধি খাটিয়ে পারবো। ওকে, শিক্ষিত মানুষ অর্ধেক বললেই আমরা বুঝবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে দেখেন এই অঞ্চলটাকে বলেছি আমরা ভৌগোলিকভাবে 3 নম্বর ফার ইস্ট এশিয়া বা পূর্ব এশিয়া, অথবা এটাকে বলা হয়েছে দূরপ্রাচ্য, পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য। তোমরা একটু এটা অন্তত কমেন্টে আমাকে জানাও সবাই যে দূরপ্রাচ্য এশিয়ার আমরা 3টা অঞ্চল, একটা দক্ষিণ এশিয়া 8টি দেশ রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রয়েছে ভাইয়া 11টি। তাহলে তোমরা আমাকে বলবা পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের কতটা দেশ রয়েছে। পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের কতটা দেশ রয়েছে? দেখো এখানে অলরেডি কিছু দেখাও যাচ্ছে, তোমরা একটু কমেন্টে জানাবা যে পূর্ব এশিয়ার কতটা দেশ রয়েছে। এই দেশগুলো কিন্তু সর্বপূর্বে, সবচেয়ে পূর্বে আছে জাপান। জাপানের রাজধানী হচ্ছে টোকিও। এখানে দেখেন নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। তাহলে তোমরা একটু কমেন্টে করো আমাকে। যারা বান্দরবানে আছে, মনিরুল ইসলাম, আফরিন জান, মৌ, সবাই বান্দরবন দিয়েছো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রনি মাহমুদ বাংলা বান্ধা না ভাইয়া, বাংলা বান্ধা না। ওকে ওকে, তো দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়ার, দেখো আমরা সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করতে পারি। দূরপ্রাচ্য, এখানে একজন বলছে মাহদি হাসান শহীদ বলছে 6টি। আচ্ছা, বিপ্লব বলছে 6টি। কিভাবে 6টি? তাইওয়ান 1949 সালে স্বাধীনতা লাভ করেছিল এবং পরবর্তী 1971 সালে তাইওয়ান চীনের অন্তর্ভুক্ত হয়েছে। আর একটা রাষ্ট্র হতে গেলে মূলত 4টা জিনিস তোমার একটা রাষ্ট্রের জন্য লাগবে ভাই। একটা জিনিস হচ্ছে সার্বভৌমত্ব, 2 নম্বর সরকার, 3 নম্বর জনগণ, আর একটা নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। যে কোনো একটা উপাদান না থাকলে সেটা আর হবে না। তো বর্তমানে তাইওয়ানটা চীনের অন্তর্ভুক্ত একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং তাইওয়ানের কারণে চীনের সাথে একটা নীতি চালু আছে, 1 দেশ 2 নীতি, 1 কান্ট্রি 2 সিস্টেম। তাহলে কিভাবে এটা স্বাধীন রাষ্ট্র হলো? তাহলে স্বাধীন দেশ নয় তাইওয়ান। তাহলে দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টি দেশ রয়েছে দূরপ্রাচ্যে। কেমন? তাহলে আমরা এটা ভুল করব না। তাহলে দূরপ্রাচ্যের দেশ রয়েছে 5টি। তাহলে দক্ষিণ এশিয়ার 8, দক্ষিণ পূর্ব এশিয়ার 11 এবং দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টি। তাইওয়ান পূর্বে স্বাধীন ছিল, বর্তমানে স্বাধীন নয়। ওকে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটুকু বলা হয়েছে মধ্য এশিয়া। কারণ কি? দেখো এইখানে দেখো, এদিকে রাশিয়া, এইদিকে পশ্চিমের দেশ, এদিকে পূর্ব দক্ষিণের দেশ, তাহলে এটা মাঝখানে পড়ে গিয়েছে, এই জন্য এই অঞ্চলটাকে বলা হয়েছে মধ্য এশিয়া। তাহলে 4 নম্বর অঞ্চলের নাম ভাইয়া মধ্য এশিয়া। সবার জন্য প্রশ্ন হলো এই মধ্য এশিয়ার স্বাধীন দেশ কতটি? মধ্য এশিয়া, তাহলে মধ্য এশিয়া, দেখেন এখানে মধ্য এশিয়ার দেশগুলো আছে, সবাই একটু কমেন্টে জানাবো মধ্য এশিয়া দেশ কয়টি। তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে। এটা একটা সময় স্বাধীন ছিল, কিন্তু বর্তমানে পরাধীন রাষ্ট্র, এটা চীনের অধীনে।
তাইওয়ান কিন্তু গণতান্ত্রিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপ্রাপ্ত, আর চীন মূলত কমিউনিস্ট নীতিতে বিশ্বাস করে। 1949 সালে চীনে মূলত একটা বিপ্লব হয়েছে, তার নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব, কমিউনিজম বিপ্লব। কমিউনিস্টদের নেতা ছিল মাও সেতুং। আর এই গণতান্ত্রিকদের যে মানে বর্তমানে তাইওয়ানের যে ছিল, নামটা ভুলে গেলাম, উনি এবং চীনের মাও সেতুং, এই দুইজন ছিল ভাইরা ভাই। ভাইরা ভাই মানে কি, দুই মানে কি আপন শালীরে বিয়ে করছে, তাই না? তো পরবর্তী ক্ষমতার দ্বন্দ্বে তিনি এই অঞ্চল থেকে পালিয়ে গিয়ে তাইওয়ানে আশ্রয় গ্রহণ করে। তখন তাইওয়ানের নাম ছিল ফরমুজা। তাইওয়ানের নাম ছিল ফরমুজা, পরবর্তীতে নামকরণ করা হয় তাইওয়ান। তাহলে তাইওয়ানের পূর্ব নাম কি? ফরমুজা। এবং চীনে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা স্নায়ুযুদ্ধ চলে রাশিয়াতে। সেই সময় মূলত তাইওয়ানের সমর্থন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা খারাপ সম্পর্ক চলতে থাকে। এবং এই সম্পর্কটা আমরা গিয়ে দেখি 1971 সালে গিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টেবিল টেনিস দল, হ্যাঁ, পিং পং, এই পিং পং দলটা চীনে যখন জাপানে খেলতে আসে, সেই জাপানে এই পিং পং বিশ্ব টেবিল টেনিস অনুষ্ঠিত হয় 71 সালে। ওখান থেকে তারা চায়নাতে আসে। আসার পরে তাদের এই খেলার মাধ্যমে একটা সম্পর্ক দৃঢ় হয়। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কিন্তু চীনে সফর করেন। তখন তাহলে 49 সালের পরে 1971 সালে গিয়ে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক তৈরি হয়। পরে 2017 সালে আবারও বাণিজ্যকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। এটাকে বলা হয়েছে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ। ওকে, তো বর্তমানে এই সংকটটা আরও ঘনীভূত হয়েছে তাইওয়ানকে যখন সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আগে থেকে দিয়ে আসছিল। তাহলে আমরা মধ্য এশিয়াতে ছিলাম। সবাই একটু বলবো মধ্য এশিয়ার দেশ কতটি দেশ? তাহলে এশিয়ার 40টা যদি দেশ হয়, তাহলে মধ্য এশিয়ার দেশ কতটি? সবাই একটু কমেন্ট করব, মধ্য এশিয়ার দেশ কতটি? ওকে ভাইয়া, মধ্য এশিয়ার দেশ কতটি? এখানে বলছে যে আফরিন রায় মানে রশিদ মো বলছে 5টি, মাইশা বলছে 5 আচ্ছা, বলছে 5 কিরগিজস্তান। না ভাইয়া, মধ্য এশিয়ার দেশ মূলত ভৌগোলিকভাবে 6টি দেশকে ধরা হয়। মূলত আজারবাইজানকে মধ্য এশিয়ার দেশ বলা হয়। মধ্য এশিয়ার দেশ এখানে 5টা দেওয়া আছে। এখানে দেখেন, একটা হচ্ছে কাজাকিস্তান, সবগুলোর সাথে স্থান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, আচ্ছা উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান আর আজারবাইজান। এই 6টা রাষ্ট্রকে বলা হয়েছে মধ্য এশিয়ার দেশ। কারণ 2017 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল নিচের কোনটি মধ্য এশিয়ার দেশ নয়? তখন কিন্তু অপশনে ছিল কাজাখস্তান, কিরগিজস্তান, আজারবাইজান এবং আলজেরিয়া। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বীকার করে যে কাজাখস্তান, তারা আজারবাইজানকে তারা এশিয়ার মধ্যেই ধরে, কারণ এশিয়ার সাথে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। ওকে, তাহলে আমরা মধ্য এশিয়ার দেশ কতটা পড়লাম? 6টি দেশ মধ্য এশিয়ার। আমরা লেকচার শেষ করব। আচ্ছা, এরপরে দেখেন এই যে পশ্চিমে যে দেশগুলো আছে, এইগুলাকে ভৌগোলিকভাবে বলা হয়েছে 5 নম্বর অঞ্চল, পশ্চিম এশিয়ার দেশ, অথবা এটাকে বলা হয়েছে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য ভাইয়া, এই মধ্যপ্রাচ্য সবাই একটু বলতে হবে। যেখানে মধ্যপ্রাচ্যে এগুলো দেশ আছে, ইয়ামেন, ওমান, সবাই বলবো মধ্যপ্রাচ্যের দেশ কয়টা? তাহলে মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কয়টা? মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কয়টা? তাহলে দেখেন মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ এখানে আছে ইয়ামেন, ওমান, ইউ, তাই না, UAE অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব। আচ্ছা, তারপর দেখেন এখানে কাতার, কুয়েতে যে এগুলাতে নিয়ে আসছে, তারপর হচ্ছে ইরান। তাহলে আমাকে একটু বলবো মধ্য এশিয়া, দেখি মধ্যপ্রাচ্যে আমরা কে আনসার করেছি। মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কতটি? মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কতটি? মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কতটি? সবাই ঝটপট আনসার করব। মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কতটি? মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ একজন বলছে ভাইয়া 16টি। মধ্যপ্রাচ্যের দেশ 16টি। মধ্যপ্রাচ্যের দেশ 16টি, ঠিক আছে, কিন্তু মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ কতটি? পশ্চিম এশিয়া আফরিন রশিদ বলছে 13টি। না, মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ মূলত 14টি ভাই। তাহলে 14টি, তাহলে আমাদের কিন্তু এশিয়ার 44টা দেশ মিলে। দেখো তোমরা সবাই আনসার দেখো যে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8। দক্ষিণ এশিয়ার দেশ কতটা? 8টি। তারপরে দেখো যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। তারপরে আমরা বলেছি দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টি। মধ্য এশিয়ার দেশ বলেছি 6টি। আর
পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ হচ্ছে 14টি। তোমরা বাসায় গিয়ে যোগ করে দেখবা 44টা রাষ্ট্র হয়েছে। তাহলে এশিয়ার মোট দেশ রয়েছে 49টি, বাট স্বাধীন দেশ রয়েছে ভাইয়া 44টি। তাহলে এশিয়ার স্বাধীন দেশ রয়েছে কতটি? 44টি। এশিয়ার স্বাধীন দেশ রয়েছে 44টি। ফলে পশ্চিম এশিয়াতে দেশ রয়েছে ভাইয়া 14। ওকে, তাহলে আমরা এশিয়াকে 5টা অঞ্চলে বিভক্ত করেছি। তোমরা যদি আপনারা যদি এভাবে পড়েন, দক্ষিণ এশিয়া যদি এভাবে পড়েন একটার পর একটা রাষ্ট্র, তাহলে দেখবেন আপনার ম্যাপ একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি প্রথম দিন দক্ষিণ এশিয়া পড়বেন, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে আছে পাকিস্তান, তারপরে আছে আফগানিস্তান, এদিকে আছে নেপাল, ভুটান, আর নিচে আছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। তাহলে দেখেন বাংলাদেশ আর ইন্ডিয়ার উপরে আছে নেপাল আর ভুটান, আর নিচে আছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। তাহলে দেখবেন দক্ষিণ এশিয়া আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন বাংলাদেশ, ইন্ডিয়া, এরকম। আচ্ছা, এরপরে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম। আচ্ছা, এরপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ব্রুনেই আর ফিলিপাইন। তাহলে পূর্ব এশিয়ার দেশ একদিন পড়ে নেবেন ম্যাপ দেখে দেখে, তারপর চোখ বন্ধ বন্ধ করে একটার পর একটা দেশ বলার চেষ্টা করবেন। এরপরে পূর্ব এশিয়ার দেশ আছে, দেখবেন চায়না, উপরে আছে মঙ্গোলিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান। ওকে, আর তাইওয়ান পূর্বে স্বাধীন ছিল, বর্তমানে নেই, পরাধীন। বাংলাদেশ তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাইওয়ানের সাথে পৃথিবীর একমাত্র কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। আমি জানি এখানে যে কয়জন লাইভ ক্লাস দেখতেছে কেউ জানে না, আমি যদি শিওর যদি বলি আর কি। তো কারণ আমি এই তত্ত্বটা অনেক দিন পরে একটা বই পড়তে পড়তে পেয়েছি আর কি। তাহলে পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 5টি দেশ, মঙ্গোলিয়া, চীন, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া আর হচ্ছে জাপান। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসেন মধ্য এশিয়ার দেশ আমরা 6টা দেশ পড়িয়েছি। আপনি চোখ বন্ধ করে পড়বেন, দেখবেন উপরে একবার বড় রাষ্ট্রের নাম কাজাখস্তান, তার দুই পাশে দুইটা আছে, একটা উজবেকিস্তান আর একটা হচ্ছে কিরগিস্তান। আর তার নিচে আবার দুইটা রাষ্ট্র আছে আফগানিস্তানের সাথে, একটা হচ্ছে তুর্কমেনিস্তান আর একটা তাজিকিস্তান। আর এখানে আছে কাস্পিয়ান সাগর, তারপরে আছে আজারবাইজান। দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে নিচ থেকে পড়া শুরু করবেন, ইয়েমেন, ওমান। তারপরে এইখানে পারস্য উপসাগর তীরে 4টা রাষ্ট্র আছে, সেগুলো রাষ্ট্র পড়বেন, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, 4টা রাষ্ট্র পড়বেন। এরপর সৌদি আরব, এই উপরে পড়বেন 4টা রাষ্ট্র আছে, দেখেন জর্ডান, ইরাক, সিরিয়া এবং তুর্কি। আর এখানে আছে ইরান, এদিকে আছে ইসরায়েল, ফিলিস্তিন। ওকে, তাহলে দেখবেন আপনার মধ্যপ্রাচ্য পড়া হয়ে গেছে। তাহলে এভাবে আপনি এশিয়া মহাদেশ চোখ বন্ধ করে বলে দিতে পারবেন কোন রাষ্ট্রটা কোন রাষ্ট্রের পরে রয়েছে, কার সাথে কার সীমানা রয়েছে। পরের স্লাইডে আসি। দেখেন এই যে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, দেখেন আমি আরো বড় করে দেখিয়েছি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো। দেখেন এই যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো আমরা দেখিয়েছি, বাংলাদেশ, তারপরে দেখেন এখানে আমি বলেছি সাথেই রয়েছে ভারত, তারপরে রয়েছে কি পাকিস্তান, তারপরে রয়েছে কি পাকিস্তান, তারপরে রয়েছে আফগানিস্তান, তাই না? এরপরে রয়েছে দেখেন এই যে নেপাল, তারপরে রয়েছে কি ভুটান, আর নিচে রয়েছে দেখেন এই যে শ্রীলঙ্কা, বর্তমানে যে দেউলিয়া, শ্রীলঙ্কা পেয়ে গেল আউলিয়াকে হারিয়ে বিশ্বকাপ। তাহলে এই যে মালদ্বীপ, দেখেন দক্ষিণ এশিয়ার ম্যাপটা আপনি এরপরে নিজে নিজে আপনি ম্যাপ তৈরি করতে পারবেন। আমরা এই দক্ষিণ এশিয়ার 8টা দেশকে মনে রাখার জন্য আমরা টেকনিকও দিয়ে দিচ্ছি। ও ও ওকে ওকে আচ্ছা, BNP ইজ MBA, এইটা সুন্দর নাকি টেকনিক এটা সুন্দর? নিপা MBBS এ পড়ে, MBBS এ পড়ে, বলেন কোনটা সুন্দর? তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মনে রাখার টেকনিক হচ্ছে BNP MBA অথবা নিপা MBBS এ পড়ে। সবাই কমেন্ট করেন তো কোনটা সুন্দর ভাইয়া, কোন টেকনিক দিলে ভালো হবে? বলেন বলেন কোন টেকনিক দিলে ভালো হবে? আচ্ছা, আমি নিপা দিয়া বাংলা BNP দিয়ে করি, বিতে BD মানে বাংলাদেশ, এনতে নেপাল, পিতে পাকিস্তান, আইতে ইন্ডিয়া, এসতে শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কা। আচ্ছা, এসতে শ্রীলঙ্কা, আমি এই পাশে লিখে দিচ্ছি বাকিটা। তারপরে হচ্ছে এমতে মালদ্বীপ, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, এম এতে আফগানিস্তান, আফগানিস্তান। ওকে, আফগানিস্তান, এতে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান। ওকে, তাহলে এই যে 8টা দেশ আছে, ফার্স্ট অন ট্রাই নিপা এমবিবিএসে পড়ে, তাহলে ওই যে আমরা নিপা যদি এমবিও, তাহলে আমরা এভাবে নিতে পারি। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, আইতে হচ্ছে আফগানিস্তান, এমতে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা। হ্যাঁ, যে কোনো একটা টেকনিক নিলে হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই যে দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে, আমরা একটু কমেন্টে জানাবো এই 8টি দেশের মধ্যে, এই 8টি দেশের মধ্যে ভুটান বাদে বাকি দেশগুলোই কোনো না কোনোভাবে মূলত ব্রিটিশ উপনিবেশ ছিল। এখন আমাকে বলতে হবে এই 8টি দেশের মধ্যে ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীনতা লাভ করেছে কে? 8টি দেশের মধ্যে ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীনতা লাভ করেছে কে? 8টি দেশের মধ্যে ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীনতা লাভ করেছে কে? 8টি দেশের মানে প্রথম স্বাধীনতা লাভ করেছে কে? এই 8টি দেশ দেখেন, আমি 8টি দেশ বলেছি, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। 8টি দেশের মধ্যে ব্রিটিশদের কাছ থেকে প্রথম স্বাধীনতা লাভ করেছে কে? সবাই একটু কমেন্ট করি, তাহলে সবাই কমেন্ট করলে আমরা মোটামুটি জানার চেষ্টা করব। আচ্ছা, এই 8টি দেশের মধ্যে তাহলে আমি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971। নেপাল মানে রাজা শাসিত ছিল, প্রজাতন্ত্র হয়েছে 2007 সালে, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে আর 7 সালে প্রজাতন্ত্র হয়েছে। পাকিস্তান 1947 সাল, এরপরে ইন্ডিয়া 1947 সাল, তারপরে শ্রীলঙ্কা 1948 সাল। হ্যাঁ, শ্রীলঙ্কা 1948 সাল। মালদ্বীপও ওইরকম 50-এর পরে হয়েছে। ভুটান আগেতে রাজা শাসিত ছিল, 2008 সালে এসে সর্বশেষ প্রজাতন্ত্র হয়েছে। আর আফগানিস্তানের সর্বশেষ স্বাধীন হয়েছে 1919 সালে ব্রিটিশদের কাছ থেকে। তাহলে আপনারাই বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্বাধীন দেশের নাম কি? এই আফগানিস্তান, যেটা 1919 সালে স্বাধীন হয়েছে, যেটা 1919 সালে স্বাধীন হয়েছে প্রথম। এবং দক্ষিণ এশিয়ার এই 8টি দেশকে নিয়ে, দক্ষিণ এশিয়ার এই 8টি দেশকে নিয়ে একটা আঞ্চলিক জোট আছে। সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, দক্ষিণ এশিয়ার এই 8টি যে দেশ আছে, এই 8টি দেশকে নিয়ে একটা আঞ্চলিক জোট আছে, জোটের নাম কি? দক্ষিণ এশিয়ার 8টি দেশকে নিয়ে একটা আঞ্চলিক জোট আছে, সেই আঞ্চলিক জোটের নাম কি? ওকে, পরের স্লাইড দেখেন। এখানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলোর রাজধানী, ভাষা, উপনিবেশ, তারপরে কি বলে, আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটা পরবর্তী আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা ভিডিও থেকে বারবার দেখতে পাবেন এবং পড়তে পারবেন। তো দক্ষিণ এশিয়ার এই 8টা দেশগুলোর আঞ্চলিক জোটের নাম কি? দেখেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, ভারতের রাজধানী নয়াদিল্লি, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, তারপরে হচ্ছে মিয়ানমার এখানে থাকবে না, এখানে চলে আসছে কেন যেন, যাই হোক। তো আমরা একটু কমেন্ট করি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট। ওকে, তো এটা আপনারা পরের স্লাইডে পাবেন। আচ্ছা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোটের নাম হচ্ছে সার্ক। হ্যাঁ, সার্ক। যারা উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1981 সালে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিলে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তে যিনি রূপরেখা দেন তিনি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং পরবর্তী 1985 সালে 7 থেকে 8 ডিসেম্বর বাংলাদেশের ঢাকাতে প্রথম সার্ক বা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট বিষয়ক একটা বৈঠক হয়। সেখানেই 1985 সালের 8 ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। এই জন্য সার্কের প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায়, প্রথম সম্মেলন হয়েছে ঢাকায়। সার্কের প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি বাংলাদেশের আবুল আহসান এবং প্রথম চেয়ারপারসন ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। অর্থাৎ 1985 সালে যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল তখনই সার্ক ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল।
এবং সার্কের রূপরেখা তৈরি করেছিল জিয়াউর রহমান। এই জন্য 2004 সালে জিয়াউর রহমানকে সার্কের যে পদক চালু করা হয়, সার্ক পদক, এটা প্রদান করা হয়। সার্কের অনেকগুলো আঞ্চলিক জোট আছে, সেগুলো থেকে প্রশ্ন বারবার থাকে, কারণ সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা জোট, কিন্তু রাজনৈতিকভাবে সার্ক বর্তমানে একটা মৃতপ্রায় সংগঠন, এর কার্যক্রমে নেই। কারণ সার্কের সংবিধানে একটা কথা বলা আছে, গঠনতন্ত্রে একটা কথা বলা আছে যে সার্কের যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর মধ্যে দ্বিপাক্ষিক কোনো কি করতে পারবে না, আলোচনা করতে পারবে না। আরে ভাই, যে রাষ্ট্রগুলোর মধ্যে সংকট আছে, যদি দ্বিপাক্ষিক আলোচনায় না হয় তাহলে ওই সার্কের সম্মেলনে গিয়ে লাভ কি? আমরাই ধরেন একটা মিটিং করব, সেখানে বলা হলো আপনি কোনো কথা বলতে পারবেন না, তাহলে আপনি ওই মিটিংয়ে কেন যাবেন? যার কারণে সার্ক বর্তমানে মৃতপ্রায় একটা সংগঠন। 2016 সালে সার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। এরপরে আর সার্কের সম্মেলন পরবর্তী পাকিস্তান ইসলামাবাদ হওয়ার কথা থাকলেও হয়নি। সার্কের কবে আর সম্মেলন হবে আমরা জানি না। তো সার্ক হচ্ছে বর্তমানে অকার্যকর হওয়ার বড় একটা পিছনে কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তানে একটা বৈরী সম্পর্ক, তাতে বাংলাদেশেরও মূলত এখানে অনীহা কম। বাংলাদেশের মানে কি বলে অনীহা রয়েছে অনেক। বাংলাদেশেও মূলত পাকিস্তান বিষয়ে একটা নেতিবাচক চিন্তার কারণে এই সম্মেলন ইন্ডিয়ার সাথে যোগ হয়ে সম্মেলনগুলো বাস্তবায়ন হয় না বর্তমানে। ফলে সার্কের জায়গাতে বাংলাদেশ যে জোটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তার নাম হচ্ছে বিমস্টেক। ফলে বিমস্টেক নিয়ে আমাদের ভর্তি পরীক্ষায় যেটার গুরুত্ব যত বেশি, পরীক্ষায় প্রশ্ন হওয়ার পার্সেন্টেজ তত বেশি, ফলে বিমস্টেক নিয়ে আমাদের প্রশ্ন হয়। সার্কের জায়গাতে বাংলাদেশ বাণিজ্য করার জন্য বিমস্টেককে বেশি প্রাধান্য দেয়, কারণ বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে অবস্থিত। 2014 সালে ব্যাংকক থেকে এটা গুলশানে নিয়ে আসা হয়েছে। ফলে বাংলাদেশ বর্তমানে সার্ককে প্রাধান্য না দিয়ে দেয় বিমস্টেককে প্রাধান্য। আমি বুঝাতে পেরেছি কিনা এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো বোঝা দরকার কোন সংগঠনগুলো আসে না। ওকে, তাহলে দক্ষিণ এশিয়ার সংগঠনগুলো আমরা দেখালাম, বিমস্টেক। এরপরে আমরা অল রিজন, ওকে। তারপর দেখেন আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রয়েছে। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা আগেই বলেছিলাম, সবাই একটু কমেন্ট করবেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টি। আগে আমরা বলেছিলাম এর আগে এশিয়াতে 44টা দেশ আছে, দক্ষিণ এশিয়াতে 8টি হলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কতটি দেখেন আমি বলে যাচ্ছি। এপাশে মিয়ানমারের পাশে রয়েছে থাইল্যান্ডের পাশেই রয়েছে কিন্তু লাওস। হ্যাঁ, থাইল্যান্ডের পাশে রয়েছে, দেখেন এই যে লাওস থাইল্যান্ডের পাশেই রয়েছে লাওস, তার সাথেই রয়েছে কিন্তু ভিয়েতনাম। অর্থাৎ এখানে পরপর 4টা রাষ্ট্র আছে, মিয়ানমার, মানে থাইল্যান্ড, লাওস এবং ভিয়েতনাম। আরেকটা রাষ্ট্র আছে এখানে কম্বোডিয়া। তাহলে যে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই 3টা রাষ্ট্রকে বলা হয়েছে ইন্দ্রচীন বা চীনের ক্ষুদ্র অংশ। এই 3টা রাষ্ট্রকেই দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, এই 3টি রাষ্ট্রকে কিন্তু একসময় উপনিবেশে স্থাপন করেছিল ফ্রান্স। হ্যাঁ, তাহলে ইন্দ্রচীন দেশগুলো কার উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল একটা সময়। তাহলে এখানে ফ্রান্স, এখানে নিচে রয়েছে মালয়েশিয়ার সাথে দেখেন এই যে ছোট্ট একটু জায়গা, এটা কিন্তু সিঙ্গাপুর। বর্তমানে আধুনিক নগর রাষ্ট্র বলা হয়েছে সিঙ্গাপুরকে। 1959 সালে সিঙ্গাপুর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও এই রাষ্ট্রটা মূলত জেলে হিসাবেই পরিচিত ছিল, তাদের অবস্থা খুব অর্থনৈতিক ভালো ছিল না। ফলে সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউ তিনি চেয়েছিলেন যে মালয়েশিয়ার সাথে যুক্ত হয়ে তারা নিজেদের পরিচালনা করবেন। তখন মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিল টেঙ্কু আব্দুর রহমান। তো টেঙ্কু আব্দুর রহমান তিনি সিঙ্গাপুরকে যুক্ত করেছিলেন, বাট সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউর উচ্চ আকাঙ্ক্ষার কারণে 1963 সালে লাথি মেরে সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বের করে দেন। এবং সেই সিঙ্গাপুরটা পরবর্তী সময়ে দেখেন যে সিঙ্গাপুরকে লাথি মেরে মালয়েশিয়া বের করে দিল 1963 সালে, সেই সিঙ্গাপুরই বর্তমানে যারা খেতে পারতো না একসময়, এখন বর্তমানে পৃথিবীর বাণিজ্যের অন্যতম কেন্দ্র। ফেসবুকের এশিয়ার সদর দপ্তর রয়েছে কিন্তু এই সিঙ্গাপুরে, এবং পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগার এবং সবচেয়ে কম টাকায় তেল কিনা যায় সিঙ্গাপুরে গেলে। এই জন্য পৃথিবীর যত জাহাজ রয়েছে সব জাহাজ কিন্তু সিঙ্গাপুর বন্দরে ভিড়ে, এবং এই জায়গাটা কিন্তু খুব বাণিজ্যের জন্য বড় একটা ব্লক, যার ফলে আধুনিক নগর রাষ্ট্র অথবা আধুনিক আন্তর্জাতিক মানের বাণিজ্য গড়ে উঠেছে সিঙ্গাপুরকে কেন্দ্র করে। এশিয়ার একটা দেশ যেটা সুপার ইকোনমির দেশ, তার নাম হচ্ছে সিঙ্গাপুর। আয়তন একদম খুবই ছোট, মানে আয়তনের খুব ছোট রাষ্ট্র, একটা দ্বীপ রাষ্ট্র আর কি।
ওকে, মানে একটা ছোট রাষ্ট্র, ভূখণ্ড খুব কম। তাহলে মালয়েশিয়া, এখানে দেখেন এর চেয়ে কত বড় একটা রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, বিশাল রাষ্ট্র, হ্যাঁ ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়াতে প্রায় 17,000 প্লাস দ্বীপ রয়েছে, একটা খণ্ডিত রাষ্ট্র ইন্দোনেশিয়া, মুসলিম দেশ, পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এখানে একটা দেশ রয়েছে, তার নাম হচ্ছে পূর্ব তিমুর। ওকে, তাহলে এখানে রয়েছে ইন্দোনেশিয়ার এই বর্তমানে রাজধানী করেছে এই জায়গাটার নাম বর্নিও দ্বীপ। এই বর্নিওতে ইন্দোনেশিয়ার বর্তমানে রাজধানী করা হয়েছে। এই বর্নিও দ্বীপের উপরে যে রাষ্ট্রটার নাম আছে ব্রুনাই, আর এখানে রয়েছে ফিলিপাইন। এই টোটাল হচ্ছে তাহলে দক্ষিণ এশিয়ার দেশ, আমরা সবাই কমেন্টে উত্তর দিয়েছি মনে হয় 11টি, সরি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি, আমরা ম্যাপে দেখলাম। এরপরে আমরা পরেরটাতে যাব। ওকে, পরের স্লাইড। ওকে, তাহলে এই দক্ষিণ এশিয়ার 11টি দেশকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা হলো এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হবে না। এমটিভিতে ফাইল দেখলে ভাই বিসিএস হবে না। ওকে, তাহলে 11টা দেশের, তাহলে এমতে একটু কমেন্ট করব সবাই, এমতে কি আছে? টিতে এবং ভিতে। এমতে একটা দেশের নাম হচ্ছে মিয়ানমার, আরেকটা রাষ্ট্র আছে বলেন। এমতে 2টা দেশ আছে, একটা দেশের নাম হচ্ছে মিয়ানমার, আরেকটা দেশের নাম কি? টিতে থাইল্যান্ড। ওকে, টিতে থাইল্যান্ড, আর ভিতে হচ্ছে ভিয়েতনাম। টিতে থাইল্যান্ড, ভিতে হচ্ছে ভিয়েতনাম। টিতে থাইল্যান্ড, ভিতে হচ্ছে ভিয়েতনাম। আচ্ছা, এফতে হলো ফিলিপাইন। এফতে হচ্ছে ফিলিপাইন। আইতে হলো ইন্দোনেশিয়া। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া। এরপর হচ্ছে এলতে লাওস। ইতে ইস্ট তিমুর, আর বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, আর এসতে সিঙ্গাপুর। এই হলো দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশকে মনে রাখার একটা টেকনিক। এখানে আমরা যারা উত্তর করেছি মিয়ানমার প্লাস মালয়েশিয়া। ওকে, মালয়েশিয়ার ইতিহাস তো আমি বললামই, তাও পারলেন না। মালয়েশিয়া, তাহলে এমতে হচ্ছে মিয়ানমার প্লাস মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে হচ্ছে লাওস, ইতে ইস্ট তিমুর, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, আর এসতে হলো সিঙ্গাপুর। এই টোটাল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশ। মনে রাখার টেকনিক হচ্ছে এমটিভিতে ফাইল দেখলে বিসিএস হয় না। তাহলে আপনাদের পরের প্রশ্ন হচ্ছে, এই 11টি দেশকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে মূলত একটা নীতি চালু ছিল, আমরা জানি ডমিনো তত্ত্ব। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশে একটা আঞ্চলিক জোট আছে। সবাই একটু কমেন্ট করবে আঞ্চলিক জোটের নাম কি? দক্ষিণ পূর্ব এশিয়ার 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 আঞ্চলিক জোটের নাম কি? ওকে, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করব, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের নাম কি? দেখেন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের নাম কি, এবং দক্ষিণ এশিয়া নিয়ে এখানে মোটামুটি একটা তথ্য আছে, আমি দিয়ে রাখলাম, আপনাদের লাগলে এটা পড়ে নেবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট, এরপরে আমরা আছে দেখেন দূরপ্রাচ্য। ওকে, তো দূরপ্রাচ্যের এখানে দেশ আছে টোটাল হচ্ছে, আমরা আগে পড়েছি দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 5টি। দেখেন একটা দেশ হচ্ছে চীন, যেটা আয়তনে পৃথিবীর 4র্থ বৃহত্তম দেশ চীন। হ্যাঁ, চীন এটা আয়তন। 2 নম্বর হচ্ছে মঙ্গোলিয়া, 3 নম্বর হচ্ছে জাপান, 4 নম্বর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তাইওয়ান তো পূর্বে স্বাধীন ছিল 9। তাহলে এই হলো দূরপ্রাচ্যের দেশ। এবং এই দূরপ্রাচ্যের দেশগুলোকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করি, জামটি কাচা।
জামটি কাচা, আচ্ছা আমি পরের পেজে নিই। দূরপ্রাচ্য দেশগুলো মনে রাখার টেকনিক হলো জামটি কাঁচা তাই খাই। আচ্ছা বুরকত জতে জাপান, জাপান বুরকত জতে হলো জাপান, মতে হলো মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, কাতে দুই কোরিয়া, দুই কোরিয়া মানে কি? উত্তর কোরিয়া, দুই কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আর কি দক্ষিণ কোরিয়া। তাহলে জামটি কাঁচা আমি বলেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের নাম কি? তাহলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তাহলে একটু বলেন জাপানের রাজধানীর নাম কি? একটু কমেন্ট করেন তো দেখি জাপানের রাজধানীর নাম কি। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আর চাতে হলো চীন, চাতে হলো চীন, আর তাইতে হলো তাইওয়ান, পূর্বে স্বাধীন ছিল, পূর্বে স্বাধীন ছিল। ওকে, তাইতে হচ্ছে তাইওয়ান। তাহলে জামটি কাঁচা, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং তাইওয়ান। তাহলে পূর্বে স্বাধীন ছিল, এটা বাদ দিলে দেখেন এখানে 5টা রাষ্ট্র রয়েছে। ওকে, তাহলে উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে বা সুপ্রিম লিডারকে, উত্তর কোরিয়ার বর্তমান সুপ্রিম লিডারকে? এই হলো দূরপ্রাচ্যের দেশ। পরেরটা আসি স্লাইডে। দূরপ্রাচ্য নিয়ে আমাদের এখানে দেওয়া আছে, দেখেন দূরপ্রাচ্যের রাজধানী এই সেই কে কি আছে, সুপ্রিম পিপলস কাউন্সিল, তাই না? এই উত্তর কোরিয়ার বর্তমানে পৃথিবীর শয়তান বলা হয়েছে, নাম কি? পরেরটা আসেন। মধ্য এশিয়া, দেখেন মধ্য এশিয়ার এখানে 6টা দেশ আছে, দেখেন কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আর হচ্ছে এই আজারবাইজান। তাহলে আজারবাইজান, এই যে আজারবাইজান, তাহলে টোটাল এখানে 6টা দেশ আছে। তাহলে আমরা এটাকে পরের স্লাইডে দেখব। এখানে মনে রাখার টেকনিকগুলো, মনে রাখার টেকনিক আছে 6টা দেশকে মনে রাখার টেকনিক হলো তোতা, কাকি, উস্তান প্লাস আজারবাইজান, আজারবাইজান। অথবা আমরা এটাও লিখতে পারি 5 স্থান প্লাস আজারবাইজান। কোনটা সহজ তোমরা একটু কমেন্ট করো। 5 স্থান, 5 স্থান প্লাস আজারবাইজান, আজারবাইজান। কোন টেকনিকটা সহজ? 5 স্থান প্লাস আজারবাইজান, কোন টেকনিকটা সহজ? আচ্ছা আমি লিখে দিচ্ছি। তোতে কি ভাই? তোতে কি? তুর্কমেনিস্তান। ওকে, তোতে তুর্কমেনিস্তান। তাতে কি? তাজিকিস্তান, তাতে তাজিকিস্তান। ওকে, তুতে তুর্কমেনিস্তান, তাতে তাজিকিস্তান। আচ্ছা কাতে কি হবে? কাতে, কাতে হবে কাজাখস্তান, কাতে হবে কাজাখস্তান। ওকে, কাজাখস্তান। কাতে হবে কাজাখস্তান, হ্যাঁ কাজাখস্তান। তাহলে কাতে কাজাখস্তান। এরপর আসি কিতে কিরগিজস্তান, কিরগিজ, কিতে কিরগিজস্তান। তাহলে কিতে হচ্ছে কিরগিজস্তান, আর উস্তে হচ্ছে উজবেকিস্তান, উস্তে হচ্ছে উজবেকিস্তান প্লাস আজারবাইজান তো লেখাই আছে, তাহলে আজারবাইজান। ওকে, তাহলে আজারবাইজান। তাহলে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। তাহলে এই হলো 5 স্থান প্লাস হচ্ছে আজারবাইজান।
তাহলে মধ্য এশিয়ার দেশ হলো 6টি, 5 স্থান প্লাস আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান প্লাস আজারবাইজান। ওকে, লেটস স্টার্ট। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এরপরেরটা। দেখেন এখানে কাজাখস্তান, এই যে আমি রাজধানী সব দিয়ে রাখছি, এই জন্য এগুলো লিখাই নেই। আপনারা এগুলো একটু দেখবেন। যেন কাজাখস্তান রাজধানী নূর সুলতান, তাজিকিস্তান দুশানবে, তুর্কমেনিস্তান আশখাবাদ, উজবেকিস্তানের তাশখণ্ড, কিরগিস্তানে বিশবেক, আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। তো আমি এখানে দিয়ে রাখছি, তো যার কারণে আমরা করি নাই। পরেরটা স্লাইড। ওকে, পরেরটা খুবই ইম্পর্টেন্ট, মিডল ইস্ট। দেখেন এখানে মিডল ইস্টে দেওয়া আছে ইয়ামেন, আমি আগে বলেছিলাম যে ইয়ামেন, এখানে আছে ওমান, এরপরে এখানে আছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, এই যে সৌদি আরব, এখানে আছে জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, তারপর হচ্ছে লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান। এই হলো টোটাল এখানে 15টা রাষ্ট্র রয়েছে, কিন্তু এখানে স্বাধীন দেশ হচ্ছে 14টি। তাহলে আমরা এরপরেরটা একটু তাড়াতাড়ি লিখে শেষ করব, কারণ আমি মাদারীপুরে যাব, ক্লাস নেব কালকে, আগামীকালকে। তোমাদের পরিচিত কেউ যদি মাদারীপুরে থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ওকে, তাহলে আমরা এই মধ্যপ্রাচ্যের যে দেশ রয়েছে এগুলো আমরা মনে রাখার টেকনিক হচ্ছে, কাকু সৌদিতে জব করে প্লাস 4 প্লাস তুমি জলের ফিশ, তুমি জলের ফিশ। তাহলে কাতে হলো কাতার, কাতে হলো কাতার, কুতে হলো কুয়েত, কাতে কাতার আর কুতে হচ্ছে কুয়েত। সৌদিতে আমরা জানি সৌদি আরব, সৌদি আরব। ওকে, তাহলে কাতে কাতার, কুতে কুয়েত, সৌদিতে সৌদি আরব। ভাই বলো তো জেতে কি হবে তাহলে, বলো জেতে কি হবে একটু বলেন সবাই। ওতে হচ্ছে ওমান, ওমান। বিতে হচ্ছে বাহরাইন, বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ, আর কিউবাকে বলা হয় মুক্তার দেশ, বাহরাইন। ওকে, যেতে একজনও নাই, যেতে হলো জয়েন্ট, জয়েন্ট মানে সংযুক্ত। হ্যাঁ, তাই আমরা বাংলাটাকে লিখতে পারি সংযুক্ত, সংযুক্ত আরব, আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। ইংলিশে এটাকে লেখা হয় UAE, ইউনাইটেড আরব আমিরাটস। ওকে, ইউনাইটেড আরব আমিরাটস। আচ্ছা, 4 এক ইতে হচ্ছে ইরাক, এক ইতে হচ্ছে ইরাক, এক ইতে ইরাক, আর এক ইতে হচ্ছে ইরান, আর এক ইতে হচ্ছে ইয়েমেন, ইয়েমেন, আর এক ইতে হচ্ছে ইসরায়েল, ইসরায়েল। তাহলে 4 ইতে ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, ইরাক, ইরান, ইয়েমেন। যেতে হলো সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। ওকে, লেটস পরেরটা। আমরা এখানে 4টা দেশ দেখে দিলাম, এরপরে হচ্ছে আমরা একটু ইরেজার নেই, তো এই জায়গাটা মিশিয়ে দিতে পারি। ওকে, কি ব্যাপার? ওকে, তাহলে 4টা আমরা এরপরে হচ্ছে তুতে হলো তুমিতে তুরস্ক, তুরস্ক। বুরকত জতে হলো জর্ডান, জর্ডান, তুরস্ক, জর্ডান। লেতে হলো লেবানন। ওকে, লেতে হচ্ছে লেবানন। আর ফিতে হলো ফিলিস্তিন, ফিলিস্তিন। এই হলো টোটাল 15টা দেশ। তার মধ্যে হচ্ছে ফিলিস্তিনকে পরাধীন রাষ্ট্র হিসাবে ধরা হয়, এটার স্বাধীনতাটা স্বীকার করা হয় না।
তাহলে বাদ দিলে এশিয়ার 44টা, এখানে 14টা দেশ আছে, আমরা পেয়ে যাব যে একটা কাতার, কুয়েত, সৌদি আরব 3, আর এখানে 3, 6, আর এখানে আছে 4, এখানে আছে 4, তাহলে 14টা আছে, 10 আর 4-এ 14, তাহলে 3 3-এ 6 আর 4-এ 10, 10 4-এ 14, তাহলে এই হলো এশিয়ার টোটাল 44টা দেশ। ঠিক আছে, এই হলো এশিয়ার 44টা দেশ। আশা করি এরপরে আমাদের আরও কিছু স্লাইড আছে, এগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এখানে এশিয়ার যে 44 কি বলি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোর দেশ, রাজধানী, আইনসভা এগুলো আমাদের দেওয়া আছে, তোমরা একটু ভিডিও থেকে দেখে নিবে। এরপরে আমাদের ভাইয়া পরে দেখেন, এরপরে আছে হচ্ছে, এরপরে আমাদের আজকের মনে বিদায়। আমি চেষ্টা করেছি আমার মতো করে, আমি অনেক দিন ধরে অনলাইনে ক্লাস নিই নাই, তারপরে চেষ্টা করেছি, ইনশাল্লাহ আগামী দিন ক্লাসগুলো আরও অনেক ভালো নিব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কর্নিয়ার সাথে থাকবেন। আর যারা ডেন্টাল এবং নার্সিংয়ের জন্য, বিশেষত নার্সিং এবং বিএসসির জন্য যারা করতে চান, আমি মনে করি যে এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম আর কি নার্সিংয়ের জন্য কর্নিয়া। তো যারা আপনার পরিচিত আছে অবশ্যই নার্সিংয়ে বা বিএসসির জন্য পড়তে চাই, অবশ্যই নিয়ে আসবেন, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবে। আমি রয়েছি ওনাদের সাথে রয়েছি, ইনশাল্লাহ দেখা হবে। আর সাধারণ জ্ঞানে আরও বিস্তৃত আলোচনা হবে ইনশাল্লাহ। এবং পরবর্তী ক্লাসগুলো কোন টপিকের উপর চান একটু সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, আর এই মাসের শেষের দিকে আমাদের মির্জিকে বইটা আসবে, আপনাদের পরিচিতদের সাথে একটু শেয়ার করবেন, ভালো লাগলে নিজেরা নিয়ে সাধারণ জ্ঞান প্রচার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।